প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভালোবাসো আমায়? কেন, আপনি জানেন না বুঝি? জানি, তবু আজ তোমার মুখ থেকে একবার শুনতে চাই। খুব ভালোবাসি। সত্যি? যার জীবনে এমন একজন এলিয়েন আছে, সে কি করে তাকে ভালো না বেসে থাকতে পারে বলুন তো? আমি এলিয়েন? এভাবে কেউ টান দেয়? এমনিতেই মনের মধ্যে কেমন একটা করছে। তাড়াতাড়ি খেয়ে নাও, 10 মিনিটের মধ্যে শেষ করবে। আরো অসহায় দৃষ্টিতে একবার মায়ের দিকে তো একবার খাবারের দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলল, মা। তাড়াতাড়ি খেতে বলছি। আরও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলো আরশি মাহমুদ। ছোট করে হোক বা আদর করে সবাই তাকে আরু বলেই ডাকে। খুবই চঞ্চল এবং ছটফটা স্বভাবের মেয়ে। সে যেখানেই থাকুক না কেন সবাইকে একদম মাতিয়ে রাখে। এক কথায় বলতে গেলে যেমন দুষ্টু তেমন মিষ্টি। মা বাবার একমাত্র সন্তান আরু। বছর 2 হলো বাবা ক্যান্সারে মারা গেছেন। সেই থেকে আরু আর তার মা মামার বাড়িতে থাকে বললে ভুল হবে, একরকম জোর করে রেখেছেন আরিফ সাহেব। নাইমা তার একমাত্র ছোট বোন। আরুর বাবা মারা যাওয়ার পরে ওদের জীবনে যেন কাল নেমে এসেছিল। আজ যে তারা আবার ভালো আছে, সবই তার ভাই আরিফ চৌধুরীর জন্য। আরু এবার অনার্স ফার্স্ট ইয়ারের নিউ স্টুডেন্ট। আরুর দুধে আলতা গায়ের রং, একদম ধবধবে সাদা নয়, সাদার মধ্যে খানিক হলুদ মিশ্রিত। চোখ দুটো বেশ বড় আর টানা টানা। ভ্রুটা একদম আর্ট করা, হালকা জোড়া ভ্রু। ঠোঁট দুটো পাতলা আর লিপস্টিক ছাড়াই বেশ গোলাপি। মাথার চুল কোমরের অনেক নিচে চলে গিয়েছে। এক কথায় খুবই নিখুঁত এক অসাধারণ মেয়ে। হ্যাঁ রে ঈশান, ভার্সিটি কখন যাবি? ঈশান আর চোখে একবার আরুকে দেখে। এই তো বাবা, খানিক্ষণ বাদেই। ও আচ্ছা, আর ওদের নবীনবরণ অনুষ্ঠান কবে হবে? আর 4 দিন বাদেই। বা বেশ, নবীনবরণের কাজ কি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা, কাজ তো আরো কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। গুড, তোমাদের ভার্সিটিটা বেশ নাম করা। কাজ হোক বা সুনামে, সব দিক থেকেই পারফেক্ট। আর ওকে তোমার ভার্সিটিতে ভর্তি করাতে পেরে খুব ভালো কাজই হলো, বলো? হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। ভালো হয়েছে না ছাই? এটা মানুষ নাকি রাক্ষস? মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়, আর সেই চিন্তা থেকে মুক্তি পেতেও আমার 3-4 দিন লেগে যায়। তবুও চিন্তার যেন শেষই হয় না। ঈশান চৌধুরী আরিফ চৌধুরীর এবং আখি বেগমের একমাত্র সন্তান সে। পোলা তো নয়, যেন আগুনের গোলা। প্রকৃতি যেন সব সৌন্দর্য এই ছেলের মধ্যেই দিয়ে দিয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি ধবধবে সাদা গায়ের রং। মাথার সিল্কি চুলগুলো সব সময়ই কপালের উপর পড়ে থাকে। চোখগুলো হালকা ছোট, ঠোঁট দুটি ডার্ক রেড। চোখের ভারী পল্লবের সৌন্দর্য আরো 10 গুণ করে বাড়িয়ে দেয় যেন। ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল রয়েছে, খুব কাছ থেকে না দেখলে সচরাচর চোখে পড়ে না। এত সুন্দর করে হাসে, এক কথায় কারোর হার্ট অ্যাটাক করতে হলে ঈশানের হাসিই যথেষ্ট। মানুষটার হাসিতে এক কথায় মরা যাবে, তবে সে কোনো কষ্ট নিয়ে নয়, বরং খুশি মনে। আরও একমাত্র তার মা আর এই ঈশানকে জমের চেয়েও বেশি ভয় পায়। মেয়েটা সবকিছুতে খুব এগিয়ে থাকলেও খাবার এবং পড়াশুনো এই দুটোতে কিছুতেই এগোতে পারে না। পড়াশোনাটা চেষ্টা করলে ভালো করতে পারলেও খাবারের ব্যাপারটা সে কিছুই করতে পারে না। ঈশান হলো ভার্সিটির টপ স্টুডেন্ট, আর আরও হলো মাঝামাঝি। ঈশান গ্রাজুয়েশন কমপ্লিট করে একই ভার্সিটিতে মাস্টার্স করছে। আজ সকালের ব্রেকফাস্টে সবাই নিজের নিজের পছন্দের খাবার খেতে পারলেও আরোর জন্য ভাত আর মাছ বরাদ্দ রয়েছে, কেননা সে গতকাল থেকে না খেয়ে রয়েছে। আর যতবার জিজ্ঞেস করা হয়েছে ততবারই সে বলেছে খেয়েছি। তাই আজ শাস্তির স্বরূপ ভাত আর মাছ খেতে হবে। আরো হঠাৎ চিৎকার করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সবাই আরো চিৎকার শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মা বললেন, আরু, কি হয়েছে? কি হয়েছে? আরো চিৎকার করলি কেন? ঈশান তাকিয়ে আছে ব্যাপারটা বোঝার জন্য। আরো মুখ চেপে বলে উঠলেন, মামা, মা মা দেখো, মাছটা কেমন করে তাকিয়ে আছে আমার দিকে।
আরুর কথা শুনে সবাই বোকার ন্যায় তাকিয়ে আছে। সবাই একসাথে বলে উঠল, কি? মা রাগান্বিত কণ্ঠে বললেন, আরও কি ফাজলামি শুরু করলে? খেতে বসে বলছি। আরু ঠোঁট উল্টে বলল, মা সত্যি বলছি, দেখো না তুমি মাছটা কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি খাবো না। মাছ আবার কি করে তাকিয়ে থাকে? এটা কি বেঁচে আছে নাকি রে? এটা তো রান্না করা মাছ। ঈশান মনে মনে হাসল, আবার খাবার খাওয়ায় মনোযোগ দিয়ে পড়ল, ভাইজান দেখো, তুমি দেখো মেয়ে কি বলে। মানে খাবার না খাওয়ার জন্য যে আর কি কি অদ্ভুত কথা মেয়ে বলবে আল্লাহ জানে। এখন কি বলে বসলো? মাছ নাকি তার দিকে তাকিয়ে আছে। মামি হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ রে আরু, এইসব উদ্ভট কথা কোথা থেকে পাস বলতো? মা রেগে গিয়ে বললেন, খেতে হবে না তোমার, শুধু খাবার না খাওয়া দান্দা। আজ থেকে আগামী 3 দিন তুমি না খেয়ে থাকবে, তারপর আমিও দেখব কি করে না খেয়ে থাকতে পারো। এই বলেই নাইমা বেগম উঠে চলে গেলেন। আরে তুই আবার কোথায় যাচ্ছিস বোন? আরু, দিলি তো মাকে রাগিয়ে। আরও মনে মনে একবার লুঙ্কি ডান্স মেরে মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মা যা বলে গেলেন সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তো আরও চেয়ে খুশি আর কেউ হবে না। খেতে হবে না ভাবতেই আবার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু মা এভাবে রাগ করে চলে যাওয়াতে মন খারাপও খানিক হলো। মনে মনে বলল, এই মাও না হয়েছে এরকম। বাবা মারা যাওয়ার পর থেকেই কেমন হুটহাট করে খুব রেগে যায়। না, এখন আর মায়ের রুমে গিয়ে কাজ নেই, তাহলে আরো বকা খেতে হবে। তার থেকে বরং ইউনিভার্সিটি থেকে ফিরে মায়ের রাগ ভাঙানো যাবে। ক্যান্টিনে মুখ কালো করে বসে আছে আরু, তার ঠিক সামনে বসে আছে ঈশান। চোখে মুখে রাগ তার স্পষ্ট, চোখ পাকিয়ে আরুর দিকে তাকিয়ে আছে। টেবিলে অনেক ধরনের খাবার সাজিয়ে রাখা, এগুলো এখন সব খেতে হবে বলে ঈশানের কড়া হুকুম। কিছুক্ষণ আগে মাত্র একটা ক্লাস করেই তিক্ত হয়ে উঠেছে আরু। সকালে ওভাবে খাবার না খাওয়ার জন্য মাথাটা কেমন ভন ভন করে ঘুরছে। এখন ওরা নতুন স্টুডেন্ট বিধায় ক্লাসগুলোর ইম্পর্টেন্সও তেমন না থাকলেও ঈশানের করা হুকুম, ক্লাস হোক বা না হোক ক্লাসের মধ্যেই বসে থাকবি, বাহিরে আচাইটা ঘুরে বেড়াতে দেখলেই খবর আছে, আর ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবি, ব্লা ব্লা ব্লা। দোস্ত, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? আরো চোখ মুখ একবার মালিশ করে বলল, পানি হবে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, এই নে। আরো পানির বোতলটা নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে বোতলটা খালি করে দিল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বোতলটা এগিয়ে দিতেই কণা ভ্রু নাচিয়ে বলল, এখন বলতো কি হয়েছে? নিশ্চয়ই আজও না খেয়ে বেরিয়েছিস, তাই এখন শরীর খারাপ লাগছে। আচ্ছা, তোকে আর কতবার বলবো বল, অন্তত খাবারটা ঠিক করে খাবি। কিন্তু কে সরে কার কথা? এখন যদি তুই হঠাৎ অসুস্থ হয়ে পড়িস, তখন আন্টির কি হবে ভেবেছিস একবারও? আরুর কাছে এই মুহূর্তে কণার প্রত্যেকটা কথাই খুব বিস্বাদ লাগছে, তাই কিছু না বলেই ওখান থেকে উঠে চলে গেল। উদ্দেশ্য বাসায় ফিরবে, কিন্তু তার শরীর জানান দিচ্ছে সে এখন জ্ঞান হারাবে। কোনো শক্তিই পাচ্ছে না হাঁটার, তবুও হাঁটছে। দুনিয়া উল্টে যেন বমি পাচ্ছে। আচমকা কারোর হ্যাচকা টানে মনে হলো যেন ভিতর থেকে সব বেরিয়ে আসার উপক্রম। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তাকে টেনে এনে ক্যান্টিনে বসিয়ে নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার দিল ঈশান। দাঁতে দাঁত চেপে বলল, এই খাবারগুলো সব এক্ষুনি ফিনিশ করবি, কোনো সাউন্ড যেন না শুনি। আরুর মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে অসহায় মুখ করে বলল, কি এই এতগুলো খাবার আমি খাবো? হ্যাঁ তুই খাবি, একদম এক একটা ধরে ধরে ফিনিশ করবি। ফার্স্ট শুরু কর। ভাইয়া বলছিলাম যে ঈশান ধমকে উঠে বলল, ফার্স্ট যে কয়টা কথা বললি গুনে গুনে ঠিক সেই কয়টা খাবার বেড়ে যাবে। সো লেটস ফিনিশ ইট। আরুর ঈশানের কথাগুলো শুনে কান্নায় পেয়ে গেল। বলে কি এই ছেলে, যে কয়টা কথা বলবে সে কয়টা খাবার গুনে গুনে বেড়ে যাবে? আচ্ছা, আমি যদি এখন বলি ভাইয়া আমি বাসায় যাব, প্লিজ আমাকে যেতে দিন। তাহলে উনি মোট কতগুলো খাবার অর্ডার দিবে? হঠাৎ হাতের কর গুনতে শুরু করলো। গুনে গুনে মোট 20টা হলো। আজকে উঠে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলল,
20টা খাবার অর্ডার দিলে তো খেতে খেতেই মরে যাব। এরা তো দেখি এই খাবার খাওয়ার অত্যাচারে আমায় মেরেই ফেলবে। ঈশান ভ্রু কুঁচকে বলল, কি প্রবলেম তোর? খেতে বলেছি না চুপচাপ, আবার মনে মনে কি বকবক করছিস? আস্তাগফিরুল্লাহ বলে উঠলি যে। শোনারু, তুই যদি ভাবিস যে তুই মনে মনে বকবক করলে আমি শুনবো না, তাহলে তোর জন্য এক বালতি সমবেত না। আমি ঠিকই বুঝি তুই মনে মনে যা বলিস। তো কথা না বাড়িয়ে খেতে শুরু কর। হুকুমদারি আসছে আমার, সারাদিন বকাঝকা করে উড়িয়ে দিয়ে এখন আবার খাবার খাওয়াতে নিয়ে আসছে। বান্দর কোথাকার একটা, মিষ্টি কথা বলার জো নেই মুখে। মামি বোধহয় জন্মের সময় মুখে মধুর জায়গায় ভুল করে তিতা করলার জুস খেয়েছে। কি হলো, খাচ্ছিস না কেন? খাবি নাকি অন্য ব্যবস্থা নেবো আমি? আরু অসহায় মুখ করে বলল, এমন করেন কেন? খাচ্ছি তো। ফার্স্ট। আরও মুখটা বাংলার পাঁচের মতো করে খেতে শুরু করলো। তার খাবার খাওয়ার ধরন দেখে কেবল এটাই মনে হচ্ছে কেউ যেন তাকে জোর করে তিতা করালার জুস খেতে দিয়েছে। বেচারি না পারছে উঠে দৌড়ে পালাতে, কারণ সে খুব ভালো করেই জানে এই মানুষটার থেকে পালানো তো দূর, পালানোর কথা মাথায় আনাও যেন ঘোর অন্যায়। পরে এমন ভাবে আষ্টি পৃষ্ঠে ধরবে যেন শরীর 206টি হাড়ের সবগুলোই মটমট করে ভেঙে যাচ্ছে। ঈশান আরুকে বাসার কারোর সামনে কখনোই বকে না, কারণ সে খুব ভালো করেই জানে আরুকে বাবা মায়ের সামনে একটা ধমক দিলেও তারা 10 গুণ তার সহ্য করতে হবে। মামা মামি আরুকে খুব ভালোবাসে, যদিও আরুর মা সব সময় ঈশানের পক্ষ নিয়েই কথা বলে, তবুও মামা মামির জন্য তার বকাঝকাও বেশি শুনতে হয় না আরুর। তাই ঈশানের যত টর্চার সব তার বাবা মায়ের আড়ালে। আরু একটু একটু করে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে, তার দ্বারা যে আর সম্ভব হচ্ছে না। খাবারগুলো খেতে খেতে যে হাঁপিয়ে উঠছে মেয়েটা, আর একটু খেতে নিলেই সব যেন উল্টে বের হয়ে আসতে চাইছে। ঈশান সেটা বুঝতে পেরে বলল, পেট ভরেছে? আরো মুখ কুঁচকে বলল, ওভারলোড হয়ে গিয়েছে। ঈশান মনে মনে খানিক হেসে ফোনের দিকে তাকিয়ে বলল, আও আচ্ছা শোন, এখন এখান থেকে উঠে সোজা বাসায় চলে যাবে, ওকে? আরো মাথা নেড়ে বলল, গেটের বাইরে গাড়ি রাখা আছে, আমি ড্রাইভারকে বলে রেখেছি তোকে বাসায় দিয়ে আসবে। ওকে যা, আর বাসায় গিয়ে ফোন করে বলবি ঠিক মতো পৌঁছেছিস কিনা, ওকে? ঠং, আমি কখনোই যাব না ওই গাড়িতে। আবার ওনাকে ফোন করে জানাতে হবে। ব্যাটা খাটাস একটা, খাইয়ে খাইয়ে একদম অর্ধেক জীবনের দফা রফা করে দিল। ঈশান ধমকে উঠে পড়ল, কি বলছিস? যা বলছিস সব মগজে ঢুকেছে নাকি সব জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছিস? ঈশানের কথাই আরো ভ্রু কুচকাল। কিছু একটা বলতে চাইলো কিন্তু বলতে পারল না। ঈশান কথা থামিয়ে দিয়ে আরুকে যেতে বলে নিজেও চলে গেল ভার্সিটির ভিতর। মাত্র কয়েক সেকেন্ডের মাঝে যেন বিলিয়ে গেল মানুষটা। আরও আর বসে রইল না, উঠে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘড়িতে ঠিক 5টার উপর মাঝারি কাঁটাটা স্থির হয়ে আছে। রুমের মধ্যে কতক্ষণ পায়চারি করে ছাদে চলে আসলো আরু। একবার মায়ের রুমে উকি মেরেছিল, দেখলো মা ঘুমুচ্ছেন, তাই আর ডিস্টার্ব করলো না। ছাদটাকে আরু ছাদ বলে একদমই মনে হয় না। চারপাশে অসংখ্য ফুলের গাছ, এত এত ফুলের নামও আরও জানা নেই। তবে ঈশান অবশ্য তাকে একদিন এইসব ফুলগুলোর নাম বলেছিল, যদিও আরও সেটা কনফিউশনের ভারে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে বলে ঈশানের ধারণা। আরও ধীর পায়ে এগুচ্ছে আর প্রতিটি ফুল আলতো করে ছুঁয়ে দিচ্ছে, আর আপন মনেই হেসে উঠছে। এই বাড়ির পিছনের দিকটাতেও অবশ্য অনেক বড় গার্ডেন আছে, সেখানে এর থেকেও বেশি ফুলের গাছ, সাথে অনেক ধরনের ফলের গাছও বিদ্যমান। তবুও মামির ইচ্ছেতে ছাদের প্রায় অর্ধেকের বেশি জুড়েই ফুল গাছগুলো দিয়ে ভরে রেখেছে। যদিও দেখতে মন্দ লাগে না, বরং বেশ ভালোই লাগে। বাতাসের সাথে পুরো বাড়ি জুড়েই ফুলের সুগন্ধে মো মো করে। আরুর মাঝে মাঝে এই গন্ধে মাতাল হতে বড্ড ইচ্ছে করে। আচমকা আরুর ভাবনায় প্রহর কাটল ঈশানের থাপ্পড়ের জোরে। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে পড়ল। ঈশানের এমন থাপ্পড়ের টেস্ট আরুকে অনেকবারই করতে হয়েছে, তবে তার জন্যও যথেষ্ট কারণ বিদ্যমান থাকতো। কিন্তু আজ কি করলো সেটাই তার মাথায় আসছে না। আর আজকের থাপ্পড়ের ধরনটাও ভিন্ন বলে ঠাউর হচ্ছে আরুর কাছে। ঈশানের চোখের দিকে তাকাতেই প্রাণ পাখি উড়ে যাওয়ার দশা হলো।
চোখ দুটো তার ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। দেখে মনে হচ্ছে তার সব থেকে প্রিয় জিনিসটা সে এইমাত্র হারিয়ে এসেছে। ঈশানের চোখে মুখের আতঙ্কের ছাপ নেমে সেই ভয়ঙ্কর রাগের রূপ ধারণ করলো। আরুকে এক প্রকার টেনে তুলে শক্ত করে তার বাহু চেপে ধরলো। আরু ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু তাতে ঈশানের কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। ঈশান রাগে কটমট করতে করতে বলল, খুব সাহস বেড়েছে না তোর? হ্যাঁ, খুব সাহস। এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ বল, পা ভেঙে ঘরে রেখে দেবো একদম। আরো কোনো মতে ঢোকিলে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এই মুহূর্তে ঈশানের চোখে চোখ রাখার মতো সাহস তার নেই। ভয়ে তার শরীর কাঁপছে। কোন রকম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি কি করেছি ভাইয়া? ঈশান দাঁতে দাঁত চেপে আরো শক্ত করে চেপে ধরে বলল। কি করেছিস তুই জানিস না? আরো আবারও ব্যথায় কুকিয়ে উঠল। নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলল, ভাইয়া আমার হাতে লাগছে। লাগুক, আরো লাগুক। তোর সাহস কি করে হয় রে আমার কথা অমান্য করার? বল। আর আমি তোকে বলেছিলাম না গাড়িতে করে বাড়ি ফিরবি, আর বাসায় ফিরে আমাকে কল করে জানাবি ঠিকঠাক পৌঁছেছিস কিনা। না, তুই গাড়িতে করে ফিরেছিস, আর না তুই আমায় ফোন করে জানিয়েছিস। তুই বাসায় ফিরলে গিয়ে এটাকে আমার জানা দরকার নেই? যেখানে বাসায় ফিরতে 8 ঘন্টা সময়ের বেশি লাগার কথা নয়, সেখানে 3-3টা ঘন্টা পেরিয়ে গেল। আর তুই, হ্যাঁ, তুই জানিস আমি কতটা টেনশনে ছিলাম। তারপর যখন তোকে ফোনে ট্রাই করলাম, ফোনটা বারবার সুইচ অফ বলছে। তারপর একটা না পারছিলাম বরফেলা থেকে বের হতে, না পারছিলাম শান্তি মতো ওখানে দুদণ্ড বসতে, আর ইডিয়েটটা এখানে বসে বাগান বিলাস করছে। আরও ঈশানের কথাগুলোয় কি রিয়াক্ট দিবে বুঝতে পারল না। ফ্যালফ্যাল করে কতক্ষণ তাকিয়ে থেকে ভাবলেশীন ভাবে তার গালে আর বাহুতে হাত বুলাচ্ছে। দেখে মনে হচ্ছে ঈশানের কোনো কথাই তার মাথার মধ্যে ঢোকেনি। ঈশান আরুর এমন ভাব দেখেই তেড়ে যেতেই আরও চোখ বড় বড় করে দুপা পিছিয়ে দুহাত দিয়ে চোখ চেপে ধরে বলতে লাগলো, ভাইয়া প্লিজ মারবেন না, সত্যি বলছি। আর কখনো এরকম করব না। সব সময় আপনার কথা মতো চলবো। আপনি যা বলবেন তাই শুনবো। প্লিজ 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 মারবেন না। আরও এক শ্বাসে কথাগুলো বলে ফেলল। অনেকক্ষণ বাদেও যখন কোনো শব্দ টের পেল না, তখনই চোখ খুলে তাকালো। চারপাশে একবার চোখ বুলিয়ে বলল, এ কি, ঈশান ভাই কোথায় গেল? চলে গেল? ভাইয়া চলে গিয়েছে বোধহয়। ব্যাটা রাক্ষস একটা। এমন জোরে থাপ্পড়টা মারলো, মনে হলো যেন কোনো ভূমিকম্প হয়ে গেল শরীরের উপর থেকে। হাটাসটা নিজেকে যে কি মনে করে আল্লাহই জানে। সব সময় ওনার কথাই কেন চলতে হবে শুনি? দুনিয়াতে কি মানুষের অভাব লাগছে না? এমন জোরে মারলো, গালটা পুরো ফাটিয়ে দিল। মা, আসবো? নামাজ শেষ করে উঠলেন সবে নাইমা বেগম। মেয়েকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে হাতের ইশারায় কাছে ডাকলেন। আরও খুশি হয়ে মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নাইমা বেগম হাত তুলে মোনাজাত করে মেয়ের মাথায় হাত রাখলেন। মৃদু কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে? আমার মাটার মনটা খারাপ মনে হচ্ছে। না মা, মন খারাপ না, কেন জানি না খুব অস্থির লাগছে। তাই ভাবলাম তোমার কোলে কিছুক্ষণ মাথা রেখে শুয়ে থাকলে ভালো লাগবে। মা ব্যস্ত কণ্ঠে মেয়ের কপালে গালে হাত রাখতে রাখতে প্রশ্ন করলেন, শরীর ঠিক আছে তো মা? আরও মায়ের কথার জবাব না দিয়ে পাশ ফিরে মাকে জড়িয়ে ধরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, মা, আমার কিচ্ছু হয়নি। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, আমি একটু ঘুমোই। নাইমা বেগম মানুষটা আরুর মতোই খুব চঞ্চল ছিলেন বরাবরই। সেই ছোটবেলা থেকেই সবার সাথে মজা দুষ্টুমিতে মেতে থাকতো। আরুর এই চঞ্চল স্বভাবটা তার মায়ের থেকেই প্রাপ্ত। সেই ছোট মেয়েটা একদিন হঠাৎ করেই বড় হয়ে গেল। বিয়ে হলো, সংসার হলো, তারপর সংসারটাকে পরিপূর্ণ করে আরুর জন্ম হলো। বেশ ভালো দিন কাটাচ্ছিলেন তারা। কোনো কিছুর অভাব ছিল না জীবনে। মস্ত বড় বাড়ি, 5-6খানা গাড়ি, নামকরা বিজনেসম্যান ছিলেন আরুর বাবা। সবকিছু যেন একটু বেশি ছিল, কিন্তু প্রকৃতি যে তাদের আর সঙ্গ দিল না। একদিন তারা হঠাৎ করেই জানতে পারলো আরুর বাবার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ চলছে। বাচ্চার কোনো আশা নেই। মুখের কথা মুখেই রইল। হাতে গোনা মাত্র 15 দিনের মাথায় আরুর বাবা মারা গেলেন। স্বামীকে হারিয়ে নাইমা বেগম যেন
দিশেহারা হয়ে গেলেন। থমকে গেল তার পৃথিবী। একদিকে স্বামীকে হারানোর যন্ত্রণায় কাতর, আর অন্যদিকে স্বামীর তিল তিল করে গড়ে তোলা সমস্ত কিছু যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। মাত্র 6 মাসের ব্যবধানে তাদের রাস্তায় নেমে আসার পর্যায় হলো। মেয়েকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছিলেন না নাইমা বেগম। মাঝে মাঝে খুব ইচ্ছে হতো মরে যেতে, কিন্তু শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে খুব করে বেঁচে থাকতে ইচ্ছে হতো। মেয়েকে নিয়ে এক অন্য রাজ্যে পাড়ি জমাতে ইচ্ছে করত, যেখানে কোনো কষ্টই মা মেয়েকে ছুঁতে পারবে না। গত 2 বছর ধরে মানুষটা কেমন একটা গম্ভীর হয়ে গেল। খুব অল্পতেই ভীষণ রেগে যান, আবার কোনো একটা স্বাভাবিক বিষয়েও খুব আপসেট হয়ে পড়েন। আরো মাঝে মাঝে তার মাকে বুঝতে পারে না। খুব করে চাই তার মা যেন সব সময় খুব হাসি খুশি থাকে, খুব ভালো থাকে, কোনো কষ্টই যেন তার মাকে ছুঁতে না পারে। কিন্তু মেয়েটা বরাবরই ব্যর্থ হয়। তার মায়ের মতো সে তার মাকে কষ্ট থেকে আড়াল করতে পারে না, তবুও চেষ্টা করে। তাই তো তার মাকে হাসাতে সে যত সব উদ্ভট কথা আবিষ্কার করে বেড়ায়। যেমন রান্না করা মাছ তার দিকে তাকিয়ে থাকে। মায়ের ডাকে আরুর ভাবনায় ছেদ পড়ল। মুখ উঁচিয়ে দেখলো মা প্রশ্নসূচক মুখ করে তাকিয়ে আছে। মা আবার বললেন, এসে নামাজ পড়েছো? আরো না সূচক মাথা নাড়তেই মা আবার প্রশ্ন ছুড়লেন। কেন পড়নি? আরো হাত পা গুটিয়ে উঠে বসলো। মায়ের দিকে মুখ করে বলল, ওই যে বললাম, খুব অস্থির লাগছিল, তাই নামাজ না পড়েই তোমার কাছে চলে আসলাম। মা তসবি টানতে টানতে মুচকে হাসলেন। মাকে হাসতে দেখে আরও মনে মনে খানিক হাসলো। মা মুখ তুলে বললেন, তো এখন কি অস্থিরতা কমেছে? আরো হালকা হেসে মাথা নাড়ল, তার মানে কমেছে। মা আবার বললেন, তাহলে এবার আমার লক্ষ্মী মেয়ে হয়ে নামাজটা পড়ে নাও গিয়ে। ওকে মা। আরো উঠে যেতে নিলেই মা পিছু ডাকলেন। আরো তাকাতেই মা তাকে আলতো আদর করে কপালে একখানা চুমু দিয়ে বললেন, এখন যাও। আরও হাসি মুখে উঠে চলে গেল। এটা হলো আরুর অভ্যেস। প্রত্যেক বেলা নামাজের আগে মায়ের কাছ থেকে এই আদর মাখা চুমুটা না খেলে তার নাকি নামাজে মন বসে না। রাত 10:17। ঘড়িতে একবার চোখ বুড়িয়ে আবার ফোনের দিকে স্থির দৃষ্টি রেখে ফেসবুক স্ক্রলিং করাতে ব্যস্ত হয়ে গেল আরু। 2 সেকেন্ডের মাথায় মনে হলো ফোনটা তার হাতে নেই। ভালো করে একবার তাকাতে দেখলো, হ্যাঁ সত্যিই তো, ফোনটা তো নেই হাতে। পেছনে তাকাতে দেখলো ঈশান চোখ মুখ কঠিন করে তার ফোনের দিকে তাকিয়ে আছে। 5 সেকেন্ড ফোনের দিকে স্থির দৃষ্টি রেখে মুখ তুলে তাকালো আরুর দিকে। আরুর পরনে সাদা কুর্তি, লম্বা চুলগুলো উঁচু করে কাঠি দিয়ে আটকানো, চোখে মুখে অল্প স্বল্প একটা তৈলক্ত ভাবে আরো আকর্ষণীয় করে তুলেছে মুখখানা। ঘটনার আকস্মিকতায় ফ্রুটা খানিক কুঁচকে আছে। ঈশান আগের থেকে চোখ মুখ আরো কঠিন করে আরুর দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে মাথায় এক চাটি মেরে বলল, এই রানভিটাকে কিসের এত প্রেমালাপ তোর সাথে? বলেছি না ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবি। আরো মাথায় হাত ডলে ফ্রুটা আরেকটু কুঁচকে ঈশানের দিকে তাকালো। ঈশানের পরনে নেভি ব্লু টি শার্ট আর অ্যাশ কালারের শর্ট প্যান্টে শরীরটা যেন ঝলমল করছে। মাথার এলোমেলো চুলগুলো আর চেহারায় ফুটে ওঠা সারা দিনের ক্লান্তির ছাপ যেন মানুষটাকে নেতিয়ে দিচ্ছে। দেখে তো কেবল এটাই মনে হচ্ছে 3য় বিশ্বযুদ্ধে গিয়েছিলে, সবে সবে ফিরেছে, খুব টায়ার্ড। এই মুহূর্তে 1 গ্লাস পানি ওনার জন্য খুব দরকার। আরও ঈশানের কথার জবাব না দিয়ে গ্লাসে পানি ঢেলে সামনে ধরলো, ঠোঁট উল্টে বলল, পানিটা খেয়ে নিন। ঈশান ভাবলেশীন ভাবে আরুর দিকে তাকালো। প্রথম দফায় অবশ্য তার অবাক হওয়া মুখটা আর প্রত্যাশা ছিল, কিন্তু ঈশান খুব স্বাভাবিকভাবেই পানিটা খেয়ে নিল। কারণ ঈশানের খুব ছোট ছোট ব্যাপারগুলো যেটা তার মায়ের চোখেও পড়ে না, সেটা আরো বুঝে নেয়। কি করে বুঝতে পারে ঈশানের জানা নেই, তবে এই মানুষটাই যে তার খুব ছোট থেকে ছোট ব্যাপারগুলো নজরে রাখে, এটাই যে সবচেয়ে বড় পাওয়া। ব্যাস, আর কি চাই? নিজেকে আর ভাবনায় বিভোর না করে কটমট চোখে আরুর দিকে তাকিয়ে বলল, নিজে কি দীপিকা পাড়ুকোন মনে করিস নাকি? সত্যি করে বলতে এই রানভিটাকে আর তোকে কেন মেসেজ করে? হ্যাঁ আরু, এই প্রেম ট্রেম করিস না তো আবার?
ঈশানের শেষের কথাটায় আরুর ভীষণ হাসি পাচ্ছে। একদম পাগল হয়ে বাড়ি মাথায় তুলে হাসতে ইচ্ছে করছে তার, যাকে বলে দম ফাটানো হাসি। তবে এই মুহূর্তে সেটা সম্ভব না জেনেই নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি চিনি না ভাইয়া। রণবীর সিং এর নাম আর পিক দেখে ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি রণবীর সিং, তাই আগ বাড়িয়ে মেসেজ দিলাম। কিন্তু পরে দেখলাম যে ছেলেটা বাংলায় টাইপ করে। সেটা দেখে তো এক প্রকার হার্ট ব্রেক করেই গেছিল আমার। ঈশান আরুর কথা শুনে হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। আবার এক চাটি মেরে পড়ল। ডাফার একটা, তোর কমন সেন্স দেখে তো রীতিমতো আমার বমি পাচ্ছে। পরে যখন জানতে পারলি এটা তোর ওই প্রতিবন্ধী রণবীর সিং নয়, তখন আনফ্রেন্ড কেন করলি না? আরু ভ্রু কুঁচকে মাথায় হাত দিয়ে বলল, এই এক মিনিট, আপনি আমার রণবীর সিং কে প্রতিবন্ধী বলেন? ঈশান মুখ কুঁচকে বলল, হ্যাঁ, বলবো না কেন? প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলতে দোষ কি? মান্দরের নাতি আমার রণবীর সিং মোটেই প্রতিবন্ধী নয়। এটা খাটাস, তুই প্রতিবন্ধী, সাথে তোর বউ প্রতিবন্ধী। কি হলো, চুপ করে আছিস কেন? বল, ওই প্রতিবন্ধী আনফ্রেন্ড কেন করলি না? করেছি তো আনফ্রেন্ড, তবুও মেসেজ দেয় কি করবো? ঈশান এবার রেগে গিয়ে ধমক দিয়ে বলে উঠল। কথাটা বলেই ফোনটা খাটের উপর ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। আরো মুখ কুঁচকে একবার ঈশানের যাওয়ার পানে তো একবার নিচের পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। এই ছেলের মাথায় নির্ঘাত কোনো সমস্যা রয়েছে। বান্দরের নাতি, পেতনির জামাই, পেঁচা কথা কর বলি কি আর সাধে? আহারে আমার ইনোসেন্ট ফোনটা। না, শোনা কাঁদে না। উফ, ব্যথা পেয়েছো? কত জোরে ছুঁড়ে মারলো ব্যাটায়। মনে হয় যেন ওর শ্বশুরের টাকায় কিনে আমায় সে নিজ হাতে গিফট করেছে। ফাজিল খরচর ছেলে। আবার বলে কিনা আবাল পাবলিক। ব্যাটা তুই আবাল, তোর বউ আবাল, তোর 14 গোষ্ঠী না না। এইটার মধ্যে মামা মামিও পড়ে। থুকু। আরও আর কণা ভার্সিটির বিশাল খোলা মাঠে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। সেই আধা ঘন্টা যাবৎ কিছু বলার প্রয়াস চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারছে না। ছেলেটাকে এভাবে কাচুমাচু করতে দেখে একরাশ বিরক্তি যেন চেপে বসেছে। পারে তো গালে লাগিয়ে দেয় এক চড়। ছেলেটাকে দেখতে মন্দ নয়, বেশ হ্যান্ডসাম। দেখে তো মনে হচ্ছে ডাক্তারি পেশায় স্টুডেন্ট। ব্রাউন কালারের শার্টটার উপর সাদা অ্যাপ্রন জড়ানো, গলায় ঝুলিয়ে রেখে আইডি কার্ড, সাথে ডক্টরদের কিছু স্বল্প যন্ত্র। আপাতত নাম না মনে পড়ায় যন্ত্র বলেই মনকে সান্ত্বনা দিল আরো। চোখে চশমা লাগানো, যার ফলে কিছুটা বোকাশোকা লাগছে। মাথার চুলগুলো বেশ কোঁকড়ানো। সব মিলিয়ে ছেলেটাকে বেশ মানিয়েছে এই পেশায়। কিন্তু ছেলে এভাবে চুপ করে থাকাতে কোনো কিছুই মনে ধরাতে পারছে না সে। তাই বিরক্তি নিয়েই পুরো কুচকে কথা ছাড়ল। কি সমস্যা? হ্যাঁ, সে কখন থেকে পথ আটকে দাঁড়িয়ে আছেন। কিছু বললে বলুন, আর না পথ ছাড়ুন যত সব। ছেলেটা শুকনো ঢোক গিলল। কণার দিকে একবার তাকিয়ে আরোর দিকে তাকালো। একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, হাই, আমি পিয়াস। ছেলেটার কথায় আরো ভ্রুটা আরেকটু কুচকে বলল, আপনি পিয়াস হন বা পিয়াসা হন, আমরা কি করতে পারি? আরুর কথায় ছেলেটা যেন ভ্যাবা চাকা খেলো। তার নাম নিয়ে যে আরো এভাবে মজা নিবে ভাবনাই ছিল না তার। চশমাটা একবার পিছনে ঠেলে বলল, তুমি আরো, তাই না? ছেলেটার মুখে নিজের নামটা শুনে আরো চোখ শুরু করে তাকালো। কিছু বলতে যাবে তার মাঝেই ছেলেটা আবার বলে উঠল, আসলে আরো আমার কণার সাথে একটু কথা ছিল, বাট ও। কণার সাথে? আরও এবার ছেলেটাকে ছেড়ে কণাকে লক্ষ্য করলো। কণা একরকম তার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে ওর চোখ মুখ কুঁচকে রয়েছে। রীতিমতো কাঁপছে মেয়েটা, কিন্তু কেন? আরও এতক্ষণ কণাকে খেয়াল না করলেও এখন বেশ অবাকই হচ্ছে। এর আবার কি হলো? কণা, তুই ওনাকে চিনিস? কণা আর চোখে একবার ছেলেটাকে দেখে নিয়ে বলল, না, আরও আমি ওনাকে চিনি না। চিনিস না ভালো কথা, কিন্তু তুই ওনাকে দেখে এমন কাঁপাকাঁপি শুরু করলি কেন? কি প্রবলেম? বলছিলাম কি আরও, আমাদের ক্লাসে লেট হয়ে যাচ্ছে। আরও এবার চোখ বড় বড় করে ঘড়ির দিকে তাকালো। আতকে উঠে চারপাশে একবার নজর দিয়ে বলল,
ও নো, ক্লাস টাইম যে চলে যাচ্ছে, আমার তো মনেই নেই। ওই পেতনির জামাইটা না আবার দেখে ফেলে, তাহলে কপালে খারাপই আছে। কনে চল তাড়াতাড়ি। কণা আরুর থেকেও বেশি তাড়া দিয়ে বলল। হ্যাঁ, তাড়াতাড়ি চল। দুজনেই এক প্রকার দৌড়ে চলে গেল। আর বেচারা পিয়াস পুরো কথাটা বলতে না পেরে হতাশ হয়ে ফিরে গেল। 3টা ক্লাস করে দুজনেই বের হয়ে আসলো, আর এনার্জি রাখতে পারবে না বলেই এমন ডিসিশন। ক্যান্টিনে গিয়ে বসতেই একটা ছেলে এসে টেবিল ভর্তি খাবার দিয়ে গেল। এটা দেখে আরু এবং কণা দুজনেই বেশ অবাক। আরু কপালের ভাঁজ শুরু করে বলল, এক্সকিউজ মি, আপনি ভুল টেবিলে খাবার দিয়েছেন, আমরা এখনো কিছু অর্ডার করিনি। ছেলেটি স্বাভাবিক ভঙ্গিতে খাবারগুলো রাখতে রাখতে বলল, জি আপু, এগুলো ঈশান ভাইয়া অর্ডার করে রেখেছিলেন আপনার জন্য। আপনি এখানে আসলেই যেন আপনাকে দেওয়া হয় সেটাই বলেছেন। হোয়াট? ঈশান ভাইয়া? জি আপু। শালার কপাল বটে, এই লোকটা আমায় কোথাও একটু শান্তি দেবে না। ছেলেটির কথা শুনে কণা দাঁত কেলিয়ে আরুর দিকে তাকালো। তাতে যেন আরুর রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তোর এই 32 পার্টি মিসিং ছিল, এখন সেটাও 16 কলায় পূর্ণ হলো। ইডিয়েট, দাঁত কালানো বন্ধ কর, আর নয়তো দেখবি প্রিয়াঙ্কা চোপড়া এসে তোর নুন লেবু যুক্ত দাঁত দেখলে তুলে নিয়ে যাবে। আরুর কথায় কণা ফিক করে হেসে দিল। আরুর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, হুম, বুঝি তো, সব বুঝি। সাড়ে থাপ্পড় লাগাম এবার। চুপচাপ সব খাবারগুলো খেয়ে ফিনিশ কর, আর নয়তো আন্টিকে গিয়ে বলে দিব তুই ওই হাড়ের ডাক্তারের সাথে প্রেম করছিস। কণা আরুর কথায় বিষম খেল। অসহায় মুখ করে বলল, বিশ্বাস কর আরো, আমি ওনার সাথে প্রেম করি না। উনি কাল এসে আমাকে ডেকে নিয়ে গেলেন, তারপর সবাই। এইটুকুনি বলেই নিজের মুখ চেপে ধরল কণা। আরো তীক্ষ্ণ দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, তার মানে ওই হাড়ের ডাক্তার তোকে লাইক করে, আর তুই সেটা আমাকে বলিসনি? না আরো, বিশ্বাস কর। বিশ্বাস করবো তাও আবার তোকে? কখনোই না। এখন তাড়াতাড়ি করে বলে ফেল আমাকে না জানিয়ে আর কি কি করেছিস। কণা অসহায় মুখ করে তাকালো। আরো ভ্রু নাচাতেই বলল, সত্যি বলছি রে, আমি কিচ্ছু করিনি। আরো কঠিন গলায় বলল, ওই হাড়ের ডাক্তার তোকে ভালোবাসে? কণা মাথা নাড়ল, তার মানে ভালোবাসে। প্রপোজ করেছে? কণা আবারও মাথা নাড়ল, তার মানে প্রপোজও করেছে। আরো এবার ভ্রু কুচকে তাকালো। কণা নিচের দিকে তাকিয়ে বলল, গতকালই প্রপোজ করেছে। তবে বিশ্বাস কর, আমি কিন্তু রাজি হইনি। তোকে আজই বলতাম, কিন্তু তখন আবার ওনাকে দেখে। আরো কণার গালে লাগিয়ে দিল এক থাপ্পড়। কণা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল আরুর দিকে। হঠাৎ আরুর হাতে থাপ্পড় খাবে ভাবেনি মেয়েটা। কণার কাঁদো কাঁদো মুখটার দিকে একবার তাকিয়ে তাকে জড়িয়ে ধরে আবার ছেড়ে দিয়ে পড়ল, বলত কোথাকারের, এত কিউট একটা ছেলে তোকে প্রপোজ করলো, কোথায় তুই আল্লাহকে আটখানা হয়ে অ্যাকসেপ্ট করবি? তা না, কালই তুই অনেকে হ্যাঁ বলবি। ওকে? কণা গালে হাত রেখে শ্বাস টেনে বলল, কিন্তু আরো বাসায় জানতে পারলে যে খুব প্রবলেম হবে। আরো নিশ্চিন্ত একটা ভাব নিয়ে বলল, ধুর, আমি থাকতে আমার বেস্টে কোনো প্রবলেম নেই, প্রশ্নই আসে না। সত্যি? হ্যাঁ শোনা, এবার খাবারগুলো চটপট ফিনিশ করো তো দেখি। আরো ঈশান ভাইয়া জানতে পারলে? ঈশান ভাইয়ার নাম নিবি তো খাবার আরো কয়েকগুণ বাড়িয়ে দিব। কণা আর কথা বাড়ালো না। আরুর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ভালো মেয়ের মতো খাবারের প্রতি মনোনিবেশ করলো। লাইব্রেরিতে বসে বই পড়ছে দুজনে। আরু খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু বারবার কণার খোঁচানিতে বেচারি বিরক্ত হয়ে দিল এক ধমক। ধমক খেয়ে কণা কাচুমাচু করে বলল, আমার ভীষণ ভয় করছে দোস্ত। ভয়? কিসের ভয়? উফ কণা, তোকে বলেছি না চাপ নিস না, আমি সব ম্যানেজ করে দিব। কণা চাপা গলায় বলল, আরে আমি কি আমার কথা বলেছি নাকি? আমি তো তোর কথা বলছি। আরু কপাল কুঁচকে বলল, মানে আমি কি প্রেম করি নাকি? কণা মুখ বাঁকিয়ে বলল,
তুই আর প্রেম, লাইক সিরিয়াসলি? আরু চোখ পিটপিট করে ঠোঁট উল্টে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, কেন, কি প্রবলেম? আমি কি মানুষ না, নাকি আমার মন নেই? কণা মুখ টিপে হেসে বলল, ঈশান ভাইয়া থাকতে আরো করবে প্রেম? যেদিন এটা হবে সেদিন তুমি লুঙ্গি ডান্স মারো। হ্যাঁ রে, তুই এটা ঠিকই বলেছিস। ওই খাটাস থুকু ভাইয়া, উনি যতদিন আমার লাইফে আছে ততদিন প্রেম কি আমার দেখতে হবে না। ওনার যেদিন বিয়ে হবে না, দেখিস সেদিন আমি ওনার ঘরে গিয়ে নাগিন ডান্স দিয়ে আসবো। কণা হেসে ফেলল, বলল, হ্যাঁ রে, আমিও সেটাই বলছি। তুই যে তখন খাবারগুলো খেলি না, সব তো আমাকেই খাওয়ালি। এটা যদি ঈশান ভাইয়ের কানে একবার যায় তো। কণার কথা শেষ না হতেই আরু তার মুখ চেপে ধরল, চারপাশে একবার চোখ বুলিয়ে বলল, আব্বে ডাফার, চুপ কর। চারপাশে ঈশান ভাইয়ের চালাফেলার অভাব নেই। শুনে ফেললে ঈশান ভাইয়ের কানে তুলে দেবে। আর ঈশান ভাইয়া একবার জানতে পারলে আমার কাছে গিলে খাবে। কণা জিভ কেটে ভ্রু উঁচিয়ে বলল, ইস, সরি সোনা, আমার একদমই মাথায় ছিল না। ঠিক আছে, এবার কথা না বাড়িয়ে বইয়ে মন দে। আরু আবার বইয়ে মুখ গুছল। খানিক বাদে তার মনে হতে লাগলো তার ঠিক সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ তুলে তাকানোর সাহস তার হচ্ছে না। বাই এনি চান্স এটা যদি ঈশান হয়? ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু না তাকালেও যে কপালে দুঃখ নির্ধারিত। মনে মনে কতক্ষণ দোয়া দরদ পড়ে একটু একটু করে মুখ তুলল। ছেলেটার পায়ের দিকে তাকাতেই দেখলো একটা চামড়ার স্যান্ডেল পরে আছে। পা থেকে দেখতেই মনে হলো না, এটা ঈশান নয়, কারণ ঈশান তো সকালে এই গেটআপে বের হয়নি। ছেলেটা পরনে একটা খয়েরি রঙের জিন্স, যার কালার উঠে যাওয়াতে অন্যরকম ফ্যাকাশে লাগছে। গায়ে চড়ানো সবুজ টি শার্টের উপর একটা পাতলা চাদর, চেহারাটাই একটা তেল চকচকে ভাব রয়েছে। আর অন্যদিকে ঈশান তো আজ কালো প্যান্টের সাথে অফ হোয়াইট টি শার্ট, তার উপর কালো জ্যাকেট পরেছিল। দেখতে তো পুরো চকলেট বয় টাইপ লাগছিল। তাকে দেখে অবশ্য প্রথম দফায় আরো ক্রাশ খেয়েছে, কিন্তু পরের দফায় বিরক্ত হয়ে মনে মনে খানিক বকে দিল, এই তোর ছেলে এত সুন্দর হওয়ার দরকারটা কি ছিল? হ্যাঁ, তার ওপর এমন ড্রেস আপ। আচ্ছা, ভার্সিটি কি পড়তে যাওয়া হয় নাকি মেয়েদের দেখাতে যাওয়া হয়? দেখো দেখো, ক্রাশ বয়। আর ওই মিল্কি চুলগুলো নিয়ে তোর কি যে ঢং! ওনার ওইটুকু চুল যা ঢং করে, তা তো পুরো বছরে আমার এত বড় চুল নিয়েও করতে পারি না। এত ঢং দেখালে তো ইচ্ছে করে। ছেলেটার ডাকে ভাবনার সুতো কাটল আরুর। ছেলেটার দিকে মুখ উঁচিয়ে তাকাতেই ছেলেটি দাঁত কেলিয়ে আবার বলল, ভাবি, ভাই আপনারা ডাকতেছে। ছেলেটির কথা শুনে ভ্রু কুচকে এলো আরুর। একবার আশেপাশে চোখ বোলালো। ব্যাপারটা কি? ছেলেটা কি ওকেই বলছে নাকি অন্য কাউকে? না, অন্য কাউকে বলছে বলে তো মনে হয় না, কারণ আশেপাশে যারা আছে তারা যথেষ্ট দূরে। আর ছেলেটার যদি অন্য কাউকে বলতেই হয়, তাহলে তার মতো করেই তাদের সামনে ঠিক এই রকম দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলতে হবে। আরও কণার দিকেও একবার দৃষ্টি নিক্ষেপ করলো। ছেলেটা কি তাহলে কণাকে বলছে? কিন্তু ছেলেটার স্থির দৃষ্টি যে বারবার তার দিকেই তাকাচ্ছে। আরুর কোচকানো ভ্রুটা খানিক কোচকে বলল, ভাবি? কি ভাবি? আপনি কাকে বলছেন? আর কে আপনি ভাইয়া? আরুর কথা শুনে ছেলেটা আবারও দাঁত গেলালো, বলল, ভাবি আপনাকে বলতেছি, ভাই আপনাকে ডেকে পাঠাইছে। আরও এবার বেশ বিরক্ত হলো। ছেলেটিকে সে চেনে না, এর আগে কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। তাহলে তাকে ভাবি বলার কারণটা কি হতে পারে? আর অযথা ভাবি কেন ডাকবে? ও কি ছেলেটার ভাইয়ের বউ নাকি? এই আচাইরে ঝামেলা করেছে শুধু তার কাছেই কি করে এসে জোটে ভেবে পায় না আরু। এসব যদি একবার ঈশানের কানে যায়, তাহলে সে নিশ্চিত আরুকে খুন করবে। সাথে করে এই ছেলের ওই বেচারা ভাইটিকেও সে কিনা তাকে মনে মনে বউ ভাবতে শুরু করেছে। আরু একবার কণার দিকে তাকালো। কণাও ভ্রু কুঁচকে ছেলেটির দিকে তাকিয়ে আছে, হয়তো সেও বোঝার চেষ্টা চালাচ্ছে। আরু কণার থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকালো। ছেলেটি এখনো দাঁত কেলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটির এভাবে দাঁত কেলানো দেখে আরুর ভীষণ বলতে ইচ্ছে করছে,
ব্যাটা এভাবে দাঁত কেলাচ্ছিস কেন? এখানে কি ক্লোজ আপের অ্যাড চলছে নাকি? আপাতত নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে বলল, সরি ভাইয়া, আমি আপনাকে চিনি না, আর আপনার ভাইয়াকে চিনি না। আপনি হয়তো ভুল করছেন। আমার এখনো বিয়ে হয়নি। শুধু শুধু ভাবি। আরুর কথার মাঝেই ছেলেটি দাঁত কেলিয়ে বলে উঠল, না ভাবি, আপনি আমাকে চিনবেন না। আমি সাগর। ভাইয়ের কাছে একটা কাজে আসছি, তাই ভাই কইলো আপনাকে ডাইকা নিতে। কণা ভ্রু কুচকে বলল, ছেলের এবার দ্বিগুণ দাঁত কেলিয়ে বলল। ঈশান ভাই। সাগরের মুখে ঈশানের নামটা শুনতেই বিষম খেল আরু। কণা মুচকি হেসে বলল, আপনি ঠিক জায়গাতে এসেছেন। কণার কথায় যেন সাগরের উৎসাহ আরো কয়েক ডজন করে বেড়ে গেল। মাথা চুলকে আবার এক দাঁত কেলানো হাসি দিয়ে বলল, ভাবি তাড়াতাড়ি চলেন, ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। নবীনবরণের অনুষ্ঠানের অনেক কাজ, বোঝেনি তো, এই কাজ রেখে আসতে পারবো না বইলেই আমারে পাঠাইলো। আরুর ভিতর থেকে কোনো কথা বের হচ্ছে না। কণার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কতগুলো শুকনো ঠোক গিলল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। না জানি তখন খাবার না খাওয়ার কথাগুলো জেনে গেল কিনা। এখন যদি তার শাস্তি স্বরূপ ঈশান তাকে গিলে খায়, খেতেই পারে। ঈশান বারবার যেভাবে রাক্ষসের মতো করে খেপে যায়, তাতে করে গিলে খাওয়াটা কোনো বড় ব্যাপার হবে না তার কাছে। কণার হাতের ছোঁয়ায় ঘোর কাটে আরুর। কণা তার হাতের উপর হাত রেখে বলল, আরো এখনো কি ভাবছিস? যা তাড়াতাড়ি। আরু আবারও একটা শুকনো ঢোক গেল। সাগরের দিকে একবার তাকাতেই ছেলেটা দাঁত কেলিয়ে হাঁটা ধরল। ছেলেটার এভাবে দাঁত কেলানোতে আরুর কেবল কাটা ঘায়ে নুনের ছিটা বলেই ঠাউর হচ্ছে। অন্যের দুঃখেও ছেলেটা কি দারুণভাবে দাঁত কেলিয়ে যাচ্ছে। আর কিছু না ভেবে উঠে ছেলেটার পিছনে হাঁটা ধরল আরু। ঈশানের সামনে এসে দাঁড়াতেই আর এক দফা ঢোক গেলে জিভ ভিজিয়ে নিল। অতিরিক্ত ভয়ের দরুন সবকিছু মাথার উপর থেকে যাচ্ছে। এখানে আস্তে আস্তে মুখস্থ করা সবকটা দোয়া পড়ে শেষ করেছে। এখন আপাতত আল্লাহ আল্লাহ বলে জিকির করে মনে মনে আওড়াতে লাগলো। ঈশানের প্রশ্নে কি জবাব দিলে ঠাস ঠাস করে থাপ্পড় খেতে হবে না? সাগর ক্রমাগত দাঁত কেলাচ্ছে। সাগরের এভাবে দাঁত কেলানোতে ঈশানের কোনো ভাবান্তর নেই। মানুষটা বিরক্ত হচ্ছে বলেও মনে হচ্ছে না। হয়তো সে সাগরের এই দাঁত কেলানো দেখে দেখে অভ্যস্ত। প্রথম প্রথম হয়তো তার এই স্বভাবের জন্য বেশ কয়েকটা চড় থাপ্পড় খেতে হয়েছিল, কিন্তু তবুও এই সাগর নামের ছেলেটির কোনো পরিবর্তন ঘটাতে পারেনি নিশ্চিত। সাগর দাঁত কেলিয়ে বলে উঠল, ভাই আমি বলেছিলাম না আমি ভাবিরে না দেখে চিনতে পারবো। দেখেন ভাই, ঠিক আমি ভাবিরে চিনে নিয়ে আসলাম। সাগরের কথায় ঈশান মুখ উঁচিয়ে তাকালো। নিচের ঠোঁট দিয়ে উপরের ঠোঁটটা হালকা চেপে ধরে সাগরের দিকে তাকালো। ভাবলেশীন ভাবে বলল, গুড জব সাগর, এখন তুই তাড়াতাড়ি যা, তোর তো ফি কমপ্লিট করতে হবে, যা। সাগর জিভ কেটে দাঁত কেলিয়ে বলল, ইস রে, একদম ভুলে গেছি। আসি ভাই, ভাবে আসলাম, ভালো থাকবেন। বলেই হাওয়ার গতিতে চলে গেল ছেলেটি। শেষবার ছেলেটার মুখে ভাবি ডাকটা শুনে মেজাজটা তার চরমে উঠে আকাশ ছুঁই ছুঁই করছে। কোথায় সে কিনা ভাবলো ছেলেটা তার ভাইয়ের বউ ভেবে তাকে ভাবি ডাকছে, আর শেষে কিনা ভাই ভাবি সব ঠিক থেকেই বের হলো। তার ভাই এই খাটাস ছেলে, বয়ে গেছে এর বউ হতে। প্রশ্নই আসে না। যে ছেলে কথায় কথায় থাপড়াই উল্টাই দেয়, তাকে বিয়ে করার চেয়ে ভালো হবে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া। সাগরের মাথার তার যে কয়েকটা লুজ, তা তো ওর দাঁত কেলানো দেখেই মনে হয়। আর তাকে অকারণেই ভাবি ভাবি করে মরার জন্য ঠিক কতগুলো তার লুজ হতে পারে, সে ভাবনাই ডুব দিতে নিলে কারোর ডাকে ভাবনায় ছেদ ঘটিয়ে বের হয়ে আসলো। ঈশান তো তার সামনেই দাঁড়িয়ে আছে, তাহলে পেছন থেকে কে ডাকলো? পিছনে তাকানোর সুযোগ না দিয়েই ছেলেটি তাদের সামনে এসে দাঁড়ালো। আরো তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ছেলেটাও ঠিক ঈশানের মতোই ড্রেস আপ পরে আছে, কিন্তু কেন? ঈশানের ড্রেস আপের সাথে মিল থাকার দরুন ছেলেটা পেছন থেকে দেখলে প্রথমে ঈশান বলেই দারুণ এক ভুল করতে পারবে সবাই। তবে গায়ের রংটা একদম পারফেক্ট, ঈশানের মতো ধবধবে নয়। মাথার চুলগুলোও বেশ সিল্কি।
তবে ঈশানের গুলো আরো বেশি সুন্দর। চোখ দুটো অনেকটা ঈশানের মতোই, তবে ভ্রুটা খানিক মোটা। সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু কে উনি? চেনা চেনা লাগছে বলে মনে হচ্ছে। আরুর ভাবনার প্রহর কাটলো ঈশানের হ্যাচকা টানে। এই ছেলেটা কোনো তালগোল নেই। তার যখন যেটা ইচ্ছে তখন সেটা করবে নাকি? ভয়ের চোটে যদি এখন হার্ট অ্যাটাক হয়ে যেত তার দায় কে নিত? ভয়ের চোখ দুটো খিচে বন্ধ করে নিল আরু। কিছু একটা বলতে যাবে তার আগে বিকট এক শব্দে চমকে উঠল। শব্দের উৎস বরাবর তাকাতেই দেখলো একটা ছেলে চিত হয়ে শুয়ে দুহাত দিয়ে ডান হাঁটুটা চেপে ধরে কাতরাচ্ছে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশান এখনো আরুকে চাপটে ধরে দাঁড়িয়ে আছে, আর ঈশানের পাশের ছেলেটা তাদের আড়াল করে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? হচ্ছেটা কি এখানে? মাথার মধ্যে যেন সবটা দলা পাকিয়ে আটকে যাচ্ছে। ছেলেটি এবার মুখ খুলল। ঈশানের কাঁধে হাত দীর্ঘশ্বাস ফেলে তার পাশে দেয়াল বরাবর তাকিয়ে বলল, জাস্ট একটুর জন্য। ছেলেটির নজর অনুসরণ করে ঈশানও সেদিকে তাকালো, আর দুজনকেই একদিকে তাকাতে দেখে আরো কপাল কুঁচকে সেদিকে তাকালো। দেওয়ালের দিকে চোখ পড়তেই ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার দেওয়ালের বুকে বিঁধে আছে একটা ধারালো ছুরি, প্রায় অর্ধেকের বেশি বিঁধে গিয়েছে। তার মানে এই ছুরিটা আরুর দিকেই তেড়ে আসছিল, আর তাই ঈশান তাকে হ্যাচকা টানে সরিয়ে নেওয়াতে সেটা তার গায়ে লাগতে গিয়েও লাগলো না, কারণ এই ছেলেটি ঈশান এবং আরো দুজনকেই চাপটে ধরে সাইডে সরে গেল, আর ছুরিটা সোজা গিয়ে বিঁধল দেওয়ালের পাঁচে। নিচে পড়ে থাকা ছেলেটি আবারও কুকিয়ে উঠল। ঈশান আরুকে ছেড়ে ছেলেটির কাছে দৌড়ে গিয়েই তার মাথা জাগিয়ে ধরল, সাথে ছেলেটিও গেল। ঈশান ছেলেটিকে মাথা আরেকটু তোলার চেষ্টা করে পাশের ছেলেটাকে বলল। আরও দৌড়ে গিয়ে শিহাবের পিছনে দাঁড়ালো। শিহাব ব্যস্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এ রাতুল, শান্ত, সাকিব, তাড়াতাড়ি ধর নীরবকে। সবাই এক প্রকার দৌড়ে এসে নীরবকে ধরল। যত তাড়াতাড়ি সম্ভব হলো হসপিটালের জন্য বেরিয়ে পড়ল সবাই। আশেপাশের মানুষগুলো বেশ জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে দুটি মেয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে আরুর কাঁধে হাত রেখে বলল, আরু, তুমি ঠিক আছো তো? মেয়েটার মুখে নিজের নাম শুনে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল। তার মানে সে ঠিক আছে। আরুর উত্তর শুনে পাশে থাকা মেয়েটি আরুর অন্য হাতটা ধরে বলল, থ্যাংক গড, আরেকটু হলেই যে কি হতে যাচ্ছিল ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। মেয়েটার কথা শুনে ঈশান পেছন থেকে বলে ওঠে। ঈশানের কথাই প্রথম মেয়েটি বলল, আমি বলছি। একটু দূরে কয়েক টুকরোতে পরিণত হওয়া ভাঙা টেবিলটা দেখিয়ে বলল, এটার উপরে উঠে ওই ফুলের দড়িটা কাটছিল। টেবিলটা অনেক পুরানো তো, তাই হয়তো ভারটা নিতে পারিনি, ভেঙে একদম নিচে, আর এভাবে পড়ে যাওয়াতে ছুরিটা। দ্বিতীয় মেয়েটি বলল, বেচারার পাটা বোধহয় ভেঙে গিয়েছে। ঈশান একটি দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল। একটা ছেলে এগিয়ে এসে বলল, ভাই, আমরা কি কাজ শুরু করব? ঈশান একটা শুকনো হাসি দিয়ে বলল। দুজনেই একটা শুকনো হাসি দিয়ে যে যার কাজে মন দিল। আরো এখনো ঠাই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা একটু একটু করে সামনে আসছে, আর আরুর ভয়টাও যেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অত উঁচু থেকে টেবিলটার পায়া ভেঙে ছেলেটা নিচে পড়ল। ছেলেটার পাটা তো ভাঙলই, সাথে মাথাটাও ফেটেছে। প্রচুর ব্লিডিংও হয়েছে। ফ্লোরের দিকে তাকাতেই মাথাটা কেমন ভার হয়ে এলো। রক্ত দেখে প্রচুর গা গোলাচ্ছে। সামনে তাকাতে দেখলো ঈশান তার দিকেই আসছে। তারপর আর কিছু মনে নেই। শরীরের ভার ছেড়ে দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো আরু। চোখ খুলতেই নিচেকে একটা গাড়ির মধ্যে আবিষ্কার করলো আরু। মাথাটা এখনো ভার ভার লাগছে। মনে হচ্ছে যেন তার মাথার দুপাশে আরো দুটো এক্সট্রা মাথা লাগানো হয়েছে। কি বিশ্রী ব্যাপার, একটা মানুষের তিনটে মাথা। ভাবতেই কেমন ভয়ঙ্কর লাগছে। মাথাটা হালকা জাগিয়ে এদিক ওদিক তাকালো। আশেপাশে কেউ নেই। আচ্ছা, কোনোভাবে কি সে কিডন্যাপ হয়েছে? হাই আল্লাহ, আমি কিডন্যাপ হয়েছি? এখন যদি কিডন্যাপের আমার মেরে কোথাও ফেলে রেখে যায়, আমার মা আমাকে মেরে ফেললে আমার মায়ের কি হবে?
ভাবতেই কান্না পেয়ে গেল। কিভাবে এখন এখান থেকে পালানো যায় ভাবতে লাগলো। হঠাৎ কি মনে করে গাড়িটা ভালো করে দেখতে লাগলো। খুব চেনা চেনা বলে ঠাহর হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আচ্ছা, কিডন্যাপার কি আমার কোনো পরিচিত? হতেই পারে, তাই হয়তো গাড়িটা এত চেনা চেনা লাগছে। যদি পরিচিত হয় তাহলে তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে নিশ্চিত যেতে দিবে। আরও এবার নিচের দিকে তাকালো। তার হাতে পায়ে তো কোনো কিছু দিয়ে বাঁধাও নেই। ইস, কিডন্যাপারেরা কি বোকা! কিডন্যাপ করেছে অথচ এভাবে হাত পা না বেঁধেই চলে গেল। এটা ভেবেই খানিক হেসে নিল আরও। যেহেতু হাত পা বাঁধেনি সেহেতু এখান থেকে পালানো একটা চেষ্টা তো করাই যায়। তাহলে আর কিডন্যাপারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে চোখ মুখ ফোলাতে হবে না। গাড়ির দরজার দিকে হাত বাড়াতেই কেউ অন্য পাশ থেকে কেউ গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ল। দরজাটা আটকানোর শব্দে আর চমকে উঠে চুপচাপ সিটের সাথে লেগে বসলো। হঠাৎ কেউ চলে আসবে বুঝতেই পারেনি বেচারি। ভয়ে হাত পা মৃদু মৃদু কাঁপছে। যদি সে এখান তাকে মেরে দেয়? আচ্ছা, এই ঘর দুপুরে কাউকে মারতে মানুষটার ভয় করবে না? ধুর, খুনিদের এবার ভয় কিসের? তাছাড়া ওরা খুন করতেও কি টাইম দেখে নাকি? আমিও না কি ভাবছি বোকার মতো। এখন আমার চিৎকার করা উচিত? না, চিৎকার করলে যদি আবার গলায় ছুরি বসিয়ে দেয়। ইয়া মাবুদ, রক্ষা করো। না না না, আপাতত চিৎকার করার প্ল্যান ক্যান্সেল। অন্য কোনো প্ল্যান? হ্যাঁ, হাতে পায়ে ধরে কান্নাকাটি করা যায়। তাহলে এই খুনির মনটা গলেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। উদ্দেশ্য এখন এই কিডন্যাপারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করা। মুখটা কাঁদো কাঁদো করে নেওয়া উচিত। রেডি, 1 2 3। পাশে ঘুরে সিটের সাথে হেলান দেওয়া মানুষটার মুখটা দেখতেই চিৎকার করে আবার সিটের সাথে লেপ্টে বসলো। গেল গেল গেল, সব প্ল্যান ধুয়ে মুছে গেল। এটা তো কোনো কিডন্যাপার নয়, স্বয়ং ঈশান ভাইয়া। কি বুদ্ধির বহর! বুদ্ধির যে বটাও তার মাঝে নেই তা বেশ বুঝতে পারলো। নিজের বোকামির জন্য নিজের গালেই সে চর বসাতে ইচ্ছে করছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কত কি ভেবে ফেললো। ঈশান যদি কোনোভাবে এসব আন্দাজও করতে পারে তাহলে নির্ঘাত ধরে বেঁধে পাবনায় পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিবে কি বলছে? নিজে দায়িত্ব নিয়ে গিয়ে রেখে আসবে। আরুর হঠাৎ চিৎকারের ঈশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার দিকে একটু ঝুঁকে এসে কপালে হাত ঠেকিয়ে পড়ল। চিৎকার করেছিস কেন? শরীর এখন কেমন লাগছে? আরু চোখ পিটপিট করে আর চোখে ঈশানের দিকে তাকালো। মুখে শুকনো হাসি দিয়ে বলল, ভালো লাগছে ভাইয়া। ঈশান কতক্ষণ ভ্রু উঁচিয়ে তাকিয়ে থেকে ভাবলেশীন ভাবে বলল, ক্যান্টিনের খাবারগুলো কনাকে কেন খাইয়েছিস? ঈশানের প্রশ্নে বিষম খেল আরো। কাঁচতে কাঁচতে ঈশানের থেকে দৃষ্টি সরিয়ে নিল। মনে মনে দোয়া পড়তে পড়তে নখ কাটতে লাগলো। কিছুক্ষণের জন্য ব্যাপারটা যে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এবার কি হবে? নিশ্চিত ছেলেটা তাকে নুন মরিচ ছাড়াই কাঁচা গিলে খাবে। আরুকে চুপ থাকতে দেখে ঈশান এবার আরুর দিকে ঘুরে বসলো। ঈশানের হঠাৎ ঘুরে বসাতে আরুর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আপাতত কি বলে বাঁচা যায় ভয়ের চোটে তো কিছু মাথায় আসছে না। কি ভয়ঙ্কর ব্যাপার! মানুষ যখন অতিরিক্ত ভয় পায় তখন মাথা থেকে সবকিছুই উবে যায়। আরুর সাথেও বর্তমানে এটাই হচ্ছে। আচ্ছা, অতিরিক্ত ভয়ের দরুন যদি সে এখন জ্ঞান হারায় তাহলে নিশ্চিত এই রাক্ষসের থেকে মুক্তি মিলবে। উদ্দেশ্য এখন সে জ্ঞান হারাবে, কিন্তু তার সামনে বসে থাকা মানুষটা কিছুতেই তা হতে দিবে না। চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে ঈশান। পারলে তো গিলে খাই বলে আরুর ধারণা। ঈশান ধমকের সুরে আবারও বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন বল? ঈশানের ধমকে বেচারি কেঁপে উঠল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলল, ভাইয়া ওর নাকি খুব খিদে পেয়েছে, তাই। আরুর কথা শুনে ঈশান মুখ কুঁচকে বলল, সো হোয়াট? খিদে পেয়েছে, বেশ ভালো কথা। ক্যান্টিনে অঢেল পরিমাণে খাবার ছিল, সেখানে অর্ডার করে খাবে। তোর খাবার কেন খেলো? ঈশানের এমন উত্তরে আরো ঢোক গেল। এই রে, এখন আমি এই রাক্ষসকে আর কি বলবো? দুর্বল, এত ব্রিলিয়েন্ট হওয়ার কি দরকার ছিল? মিথ্যে কথা বললেও বুঝে যায় যত সব আজাররা। আমার মতো হালকা পাতলা ব্রিলিয়েন্ট হলেই হতো, দুজনে মিলেমিশে ভালোই যেত। ঈশানের থাপ্পড় খেয়ে ভাবনার সুতো ছিঁড়ে লন্ডভন্ড করে বেরিয়ে আসলো বেচারি। কাদো কাদো মুখ করে ঈশানের দিকে তাকাতেই আবার মাথা নিচু করে নিল। আবার সেই লাল করার চোখ।
খুব কান্না পেয়ে যাচ্ছে, একদম হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো করে কান্না যাকে বলে। এর আগেও তো মানুষটার থেকে কারণে অকারণে খুব বকা খেয়েছে, আর থাপ্পড়গুলো একটার সাথে আর একটা ফ্রি বলেই মনে হচ্ছে। যেমন দোকানে কোনো কিছু কিনতে গেলে দেখা যায় একটা কিনলে আর একটা ফ্রি, সেভাবেই। তাহলে আজ হঠাৎ কি হলো তার? চোখ দুটো ভরে উঠল, টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আরুর চোখে জল দেখে ঈশানের বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। আরুর দিকে এগিয়ে এসে দুগালে হাত রেখে মুখ উঁচিয়ে ধরল। মেয়েটা যে সত্যিই কাঁদছে। হঠাৎ কি হলো ওর? আরুর চোখের জল দেখে ঈশানের বারবার এটাই মনে হচ্ছে তার বুকের বাপাসটাতে কেউ ক্রমাগত ছুরির আঘাত করছে। জড়ানো গলায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আরু, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? আচ্ছা, ব্যথা পেয়েছিস? বল, কোথায় ব্যথা পেয়েছিস? তাকা আমার দিকে। একদম কাঁদবি না বলে দিলাম, একদম না। ঈশান আরুকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। গাড়ির সাথে চড়ে নিজের হাতটা বাড়ি দিয়ে দুবার নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে নিজের ওপরই যে খুব রাগ হচ্ছে। এমনিতেই মেয়েটার শরীর ঠিক নেই, তার উপর কি দরকার ছিল থাপ্পড় দেওয়ার? রাগে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। এই রাগেরও বলিহারি চায়, একবার উঠলে কিছুতেই কন্ট্রোল হয় না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে উঠিয়ে নিয়ে দেখলো স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল মনি, মানে আরুর মা। ঈশান, বাবা তোরা কোথায়? এখনো আসছিস না? এই তো মনি আমার কাছে, আরও আমার সাথে আছে, আমরা 5 মিনিটের মাথায় বের হচ্ছে। আচ্ছা বাবা। আর হ্যাঁ শোন না, হ্যাঁ বলো। বলছিলাম যে আজ মেয়েটাকে পারলি কিছু খাওয়াতে? মনির কথা শুনে ঈশান ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না মনি, আসলে যে একটু বেশি বিজি ছিলাম, তাই তোমার মেয়েকে সামনে বসে খাওয়াতে পারিনি। আর সেই সুযোগে তোমার মেয়ে সব খাবার তার ফ্রেন্ডকে খাইয়েছে। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব? আহা মনি, তুমি এত কেন ভাবছো? এত টেনশন করার কিছু নেই। আমি থাকতে তোমার মেয়ে না খেয়ে থাকবে? হতেই পারে না। আমি ঠিক ওকে খাইয়ে দেবো, টেনশন করো না একদম। হ্যাঁ রে। আচ্ছা, এখন রাখলাম। ওকে, সাবধানে ফিরিস কেমন? ঈশান ফোন কেটে গাড়ির মধ্যে ঢুকে বসলো। ততক্ষণে আরুও চোখের জল মুছে শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। ঈশান একবার আর চোখে তাকিয়ে সিটির সাথে হেলান দিয়ে বসতেই আরু তাকে খামচে ধরলো। ঈশান সেদিকে তাকাতে দেখলো আরুর পাশ থেকে কেউ জানলায় নক করছে। বেচারি হঠাৎ ভয় পেয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে হেসে ফেললো ঈশান। আরুর সিটের দিকে ঝুঁকে গাড়ির জানালা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি একটা হাসি দিয়ে দুটো বিরিয়ানির প্যাকেট আর দুটো কোকের বোতল প্যাকেট সহ এগিয়ে দিয়ে বলল, সরি ইয়ার, একটু লেট হয়ে গেলুম। প্রিন্সিপালের রুমে মিটিং ছিল রে, তাই বের হতে হতে। এনে তোর খাবার। ঈশান মুখে হালকা হাসি ছুড়ে পড়ল, থ্যাঙ্কস রে। আর হ্যাঁ শোন, কবির স্যারকে বলে দিস আমি বাসায় চলে যাচ্ছি, বাকি কাজ কাল কমপ্লিট করব। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। ঈশান এখনো আরুর দিকে ঝুঁকে রয়েছে। 2 সেকেন্ডের জন্য তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আরুর দিকে এভাবে ঝুঁকে আসাতে আরুর কপাল তার বুকের সাথে লেপ্টে রয়েছে। হঠাৎ মনে পড়াতেই তাড়াহুড়ো করে সরে গেল। আরুর দিকে আর চোখে একবার তাকাতেই দেখলো আর চোখ বন্ধ করে আছে, মৃদু কাঁপছে মেয়েটা। এই মুহূর্তে আর নিজেকে বড্ড মাতাল বলে মনে হচ্ছে। ঈশানের শরীরের গন্ধে ভিতরে কেমন ঢেউ খেলে যাচ্ছে বলে মনে হচ্ছে, যার দরুন হাত পা ও সঙ্গ দিয়ে মৃদু কেঁপে উঠছে। ঈশানের গলার আওয়াজে চোখ খুলে নড়ে চড়ে বসলো। ঈশান শান্ত কণ্ঠে বলল, এখানে তোর পছন্দের বিরিয়ানি আছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে, খেয়ে নে ঝটপট। আরো ভ্রু কুচকে তাকালো। আবার সেই খাবার। এখন না খাওয়ার জন্য কোনো অজুহাতও দেখানো যাবে না, তাহলেই আবার তুম দাঁড়েকা থাপ্পড় খেতে হবে। তাই বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল। আরুর খাওয়া শেষ হতেই গাড়ি স্টার্ট দিল ঈশান। গাড়ি চলাকালীন কেউই কোনো কথা বলেনি। আরু জানালা খুলে সেদিকে মুখ করে বসে রইল। আর ঈশান কয়েকবার আর চোখে তাকে দেখে নিল। হঠাৎ গাড়ির ব্রেক কষতেই দুজনের সামনের দিকে খানিক ঝুঁকে গেল। আর সিট বেল্ট খুলে আর চোখে
একবার ঈশানকে দেখে নিয়ে নেমে গেল। ঈশানও অন্য পাশ দিয়ে বের হয়ে ফোন হাতে কাকে যেন কল করায় ব্যস্ত হয়ে গেল। আরও আর দাঁড়িয়ে না থেকে সামনের দিকে পা বাড়াতেই দাঁড়িয়ে পড়ল। চারপাশে একবার চোখ বুলালো। এটা তো তাদের বাড়ি নয়, বরং তাদের বাড়ির মতোই দেখতে আর একটা বাড়ি। কিন্তু ঈশান তাকে নিয়ে এখানে কেন এলো? ভুল করে কি তাদের বাসা বুঝে অন্য কোথাও চলে আসলো নাকি? পেছন মুড়ে ঈশানকে খুঁজতে লাগলো। দেখলো একটু দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। কোনো কথা না বলে ঈশানের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঈশান কথা শেষ করে পিছনে তাকাতেই দেখলো আরু দাঁড়িয়ে। ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, কি রে দাঁড়িয়ে আছিস যে? আরু ঈশানের কথায় ভ্রু কুঁচকালো। তাহলে কি করব? রাস্তায় ঘুমিয়ে পড়বো? এটা কোথায় আসলেন? আমি তো চিনি না। তাহলে দাঁড়িয়ে থাকবো না কি করব? ঈশান আশেপাশে তাকিয়ে বলল, ঠিক বাড়িতেই তো আসলাম। মানে কি বলছেন ভাইয়া? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা তো ঠিকই আছে। আরে আমি এই চিকের কথা বলিনি। আমরা মামুর বাড়িতে না এসে ভুল বাড়িতে এসেছি। নিজের বাড়ি নিজেই ভুলে গেলেন? হ্যাঁ। ঈশান আরুর মাথায় চাটি মেরে বলল, আরে আহাম্মক, এটা বড় সালার বাসা। আজ লীনা আপুকে দেখতে আসবে, ভুলে গেলি? আরু জিভ কেটে ঈশানের দিকে তাকালো। হাত ডোলে একটু হাসার চেষ্টা করে বলল, ও হ্যাঁ, তাই তো। আমার তো মনেই ছিল না। মনে থাকবে কি করে? তুই তো হলি 1 নম্বরে ডাফার। আরু ভ্রু কুঁচকে বলল, কি? আমি ডাফার? আপনি ডাফারের সাথে আপনার বউ ডাফার, পেতনি জামাই একটা। ঈশান আরুর হাত ধরে বলল, নাম্বার 1 ডাফার। এখন তাড়াতাড়ি ভেতরে চল, এমনিতেই আমরা অনেক লেট। ঈশান এক প্রকার আরুর হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। দুজনেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রাত 8টার দিকে ছেলেপক্ষ দেখতে আসলো লীনাকে। লীনা হলো ঈশানের বড় খালার ছোট মেয়ে। তারা মোট 3 বোন, বাকি 2 বোনই বিবাহিত। নিজেদের হাজবেন্ডের সাথে 2 বোনই লন্ডনের প্রবাসী হয়েছেন কয়েক বছর আগে। লীনাকে হঠাৎ দেখতে আসার কথা হলে তারা দেশে ফিরতে পারেননি। লীনা এবার মাস্টার্স কমপ্লিট করেছে। ঈশানের থেকে 1 বছরের বড়। তার নিজের ইচ্ছেতেই পড়াশোনা শেষ করে এবার বিয়েতে মত দিয়েছে। ছেলে অবশ্য তারই ভালোবাসার মানুষ। দীর্ঘ 5-5টি বছর পর অবশেষে তা পূর্ণতা পেতে চলেছে। এই ভালোবাসার পূর্ণতা পাওয়ার পিছনে অবশ্য আরু আর ঈশানেরই সর্বপ্রচেষ্টা ছিল। লীনা তো একসময় হাল ছেড়েই দিয়েছিল, এই ভেবে যে ফ্যামিলি মেনে নিবে না। আর তখনই ঈশান আরু তাদের সর্বোচ্চ চেষ্টাতে সেটা সফল করে দিল। আর তাই তো লীনা আর ইভান খুশি হয়ে দুজনকে দোয়া করে বলেছিল, তোমরাও সারা জীবন একসাথেই থাকবে। সে কথা শুনে আরু তো হেসেই খুন। আরুর হাসি দেখে লীনা খোঁচা মেরে বলেছিল, হেসো না বাছা, সময় হলে ঠিকই বুঝতে পারবা। লীনার সেই কথাটা মনে পড়লে আরু আজও হেসে উড়িয়ে দেয়। কারণ সে ভালো করেই জানে লীনা আপু যেটা বলেছে সেটা কোনো কালেই যে সম্ভব নয়। লীনা ব্রাউন কালারের একটা সিল্কের শাড়ি পরেছে, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। চুলগুলো কানের পাশ থেকে অল্প একটু নিয়ে পিছনে আটকেছে। সোফার মাঝ বরাবর বসে আছে সে। তার পাশেই বসে আছে আরু। কফি কালারের একটা লং 3 পিস পরে আছে সে। লম্বা চুলগুলোতে অর্ধেক খোপা বেঁধেছে আর বাকি অর্ধেক খুলে রেখেছে। চোখ জোড়াতে চিকন করে কাজলের রেখা টানা। ব্যাস, এটুকুনিতেই অসম্ভব মায়াবতী লাগছে মেয়েটাকে। লীনার নার্ভাসনেসের জন্য সে আরুকে তার পাশে রেখেছে, কিন্তু মেয়েটা যে খুব বিরক্ত হচ্ছে এখানে। আর তার বিরক্তির কারণ হলো 2টা। এক, লীনার হবু বরের ছোট ভাই ঈশানের ব্যাচমেট হবে হয়তো। সে প্রথম থেকেই নির্লজ্জের মতো চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। চোখ সরানোর যে কোনো নামই নিচ্ছে না। মেজাজি এখন সপ্তম আসমানে চড়ে গেছে। আর 2 হলো ঈশান। চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে। হয়তো রাক্ষসের ন্যায় গিলে খাবার ফোন দিয়ে আছে বলে আরুর ধারণা। তার এভাবে গিলে খাওয়ার ইচ্ছের কারণ হলো সে আরুকে বারণ করেছিল এখানে বেশিক্ষণ না থাকতে, অথচ সে আছে তো আছে, একদম এই বাইরের লোকগুলোর মুখোমুখি বসে আছে। আরু তার অবাধ্য হয় সেটা নতুন কিছু না, তাই বলে এতটা অবাধ্য হবে সে ভাবতে পারেনি। ইচ্ছে তো করছে তুলে এক আছাড় মারতে, কিন্তু সেটা যে এই মুহূর্তে সম্ভব নয়। আর ঝামেলা পাত্র এখানে
রাগটা যে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। অবশেষে যেন মুক্তির পথ মিলল আরুর এই হাদারামের নজর থেকে আর ঈশানের গিলে খাওয়ার ফন্দি থেকে। ছেলে আর মেয়েকে আলাদা করে কথা বলতে দেওয়া হলো। মোটামুটি দম ছেড়ে বাঁচল যেন আরু, কিন্তু সেটা আবার নিমেষেই শেষ হয়ে গেল। হবু পরে ছোট ভাই বলল, আমিও যাই না ওদের সাথে। ছেলেটার কথা শুনে আপাতত আরো তেলাপোকা মারার বিষ খেয়ে মরতে ইচ্ছে করছে, আর নয়তো ছেলেটাকে পিঙ্ক কালারের বিষ দিয়ে মারতে ইচ্ছে করছে। আরো বেশ বুঝতে পেরেছে এই হাদারামের উদ্দেশ্য তার ভাইয়ের সাথে যাওয়া না, বরং তার সাথে কথা বলা। ছেলেটা এক পা বাড়াতেই বাদ সাধলেন এক বয়স্কা মহিলা। তিনি মুখে হাসির রেখা টেনে ছেলেটার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, সাফিন, তুই ওখানে গিয়ে কি করবি? ওদের আলাদা করে কথা বলতে দেয়াই হয়েছে মূলত প্রাইভেসির জন্য, নিজেদের মধ্যে আলাদা করে কথা বলে যেন ফাইনাল ডিসিশনটা নিতে পারে। সো ডোন্ট ডিস্টার্ব দেম, চুপ করে বসো এখানে। ভদ্র মহিলার কথায় সাফিনের মুখের রংটা বদলে গেল। আরো বেশ খুশি হলো। ইচ্ছে তো করছে ভদ্র মহিলাটিকে চুমু খেতে, তবে সেটা এই মুহূর্তে সম্ভব না বলেই নিজের অদম্য ইচ্ছেটাকে দমিয়ে রেখে মুচকি হাসি দিয়ে লীনা এবং তার হবু বর ইভানকে নিয়ে লীনার রুমে চলে গেল। রুমের ভিতর ঢুকে একটা মিষ্টি হাসি দিয়ে পড়ল, আপু তোমরা কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। লীনাও একটা মিষ্টি হাসি উপহার দিয়ে মাথা নাড়ল। আরো রুম থেকে বের হয়ে রুমের দরজাটা হালকা টেনে দিল। উদ্দেশ্য এখন নিচে রুমে গিয়ে একটু পানি খাওয়া। আরুকে আলাদাই একটা রুম দেওয়া হয়েছে। রুমটা হলো লীনার বড় বোন ইনি আপুর রুম। তারা না থাকাতে বেশ সুবিধেই হলো, আলাদা রুম পাওয়া গেল। সত্যি কথা বলতে কারোর সাথে রুম শেয়ার করাটাও যেন আস্ত একটা বিরক্তির স্তূপ। রুমে ঢুকে দরজাটা হালকা চাপিয়ে ওড়নাটা বিছানায় রেখে অর্ধেক খোলা চুলগুলো খোপার সাথে বেঁধে নিল। শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে। ভার্সিটি থেকে ফিরে এখনো অবধি 1 মিনিটের জন্যেও রেস্ট নেওয়া হলো না, কারণ বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়তে হয়েছে। ঈশানের বড় খালার নাকি আজুর ঘর গোছানো খুব ভালো লাগে, যার দরুন আজ ঘর গোছানোর দায়িত্বটা তার উপরেই পড়েছে। যদিও কোনো ইচ্ছে ছিল না, তবুও মুখের উপর ইনিয়ে বিনিয়ে না করাটাও ভালো দেখা যায় না। তাই কষ্ট হলেও ঘরটাকে খুব নিখুঁতভাবে সাজিয়েছে। তার জন্য মূলত খুব প্রশংসিত হয়েছে সবার কাছে। মা তো এসব দেখে চোখ ভাসিয়ে কাঁদতে বসেছিল এই বলে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর তাতেই যেন সব ক্লান্তি ধুয়ে মুছে গেছে। হঠাৎ কারো হ্যাচকা টান অনুভব হতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। এক টানে দরজার সাথে চেপে ধরে দরজার একদম উপরে ছিটকিনিটা আটকে দিল ঈশান। চোখ দুটো অনেকক্ষণ আগে থেকেই লাল হয়েছিল, তাই আর আরো সাহস করে সেদিকে তাকায়নি। চোখের সাথে সাথে পুরো মুখটাও যেন লাল হয়ে গিয়েছে। আরো বার কয়েক ঢোক গিলল। ছেলেটা সামনে আসলেই বেচারির কোনো কারণ ছাড়াই যে গলা শুকিয়ে যায়, ব্যাপারটাই সে চরম বিরক্ত। কোনো কারণ ছাড়াই কেন যে সবকিছু তার অবাধ্য হয়ে যায় বোঝে না সে। ঈশান আরুর হাত দুটো শক্ত করে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? খুব সাহস। তোকে আমি বারণ করেছিলাম ওই বাইরের লোকগুলোর সামনে বেশিক্ষণ থাকবি না, হ্যাঁ? বলেছিলাম কিনা বল? আরো ভয়ের চোটে রীতিমতো কাঁপছে, চোখ দুটো কাঁপছে, সাথে সঙ্গ দিয়ে চলেছে তার ঠোঁট জোড়াও। হাত পা সহ পুরো শরীর কাঁপছে তার। সে কি বলবে বুঝতে পারছে না, আরো কিছু বলতেও পারছে না। বলতে নিলেই যেন ঠোঁট জোড়া কথা আটকে দিচ্ছে। গলা থেকে কোনো কথাটা যেন আসতে চাইছে না। মনে হচ্ছে যেন কেউ পাল্লা দিয়ে তার গলা চেপে ধরেছে। ঈশান আবার বলতে লাগলো, আর ওই ছেলেটা কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিল? তোমার হুঁশ ছিল মহারানীর? কি হলো, কথা বলছিস না কেন? আরো কিছু একটা বলার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে বলে উঠল, আমার হাতে ব্যথা লাগছে। আরুর কথা ঈশানের কান অব্দি পৌঁছলো কিনা বোঝা গেল না। সে নেশা ভরা চোখে আরুর কাপা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ চোখে না পড়লেও এখন যে আর চোখ সরাতে পারছে না, কিছুতেই পারছে না। এগিয়ে যাচ্ছে তার দিকে। আরো বুঝতে পারছে না কি হচ্ছে,
তার কেবল একটাই চিন্তা আর হাত দুটোতে খুব ব্যথা লাগছে। আচমকা ঈশান আরুর ঠোঁট দুটোতে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আরুর চোখ দুটো আলোর শেপের আকার নিল। এক্ষুনি যেন চোখ দুটো তার কোটর ছেড়ে বেরিয়ে আসবে। ব্যাপারটা হঠাৎ মাথায় ঘুরতেই ঈশানের থেকে নিজেকে ছাড়ানোর কতক্ষণ বৃথার চেষ্টা চালালো, যার ফলাফল নিতান্তই শূন্য। নিজেকে ছাড়াতে নড়েচড়ে উঠলেই ঈশান আরো শক্ত করে চেপে ধরল, আরো ঠোঁটে আরো গভীরভাবে মনোযোগ দিল। এবার যে নড়ার বিন্দু মাত্র পথ নেই। ব্যাপারটা যে আরোর কাছে নিতান্তই এক টর্চার, এক কঠিন থেকে কঠিনতর টর্চার। এবার যেন দম আটকে মরার পালা। আর কয়েক সেকেন্ড এভাবে থাকলেই মরে যাবে সে। তার মনের কথাটা বুঝে ঈশান উকি মেরে পড়ে নিল। আরুকে ছেড়ে দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল আর বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আরু এখনো ঠাই দাঁড়িয়ে রইল। ঈশানের চরিত্র নিয়ে সে রীতিমতো টেনশনে পড়ে গেল। এটা কি তারই মামুদ ছেলে? এতটা অসভ্য কি করে হলো? মাথা ঘুরছে আরুর। এখনই যেন শরীরের ভার ছেড়ে দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়বে বেচারি। কিন্তু তার হলো কই? তার আগে আরেক চমক খেলো ঈশানের কথায়। ঈশানের হাতে তার ওড়না, মুখে পাকা হাসি দিয়ে ওড়নাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আমার মায়াবতীকে অন্য ছাড়াও বেশ লাগে, একটা হট হট ফিল আসে। ঈশানের কথা শুনে বেচারি বোকার ন্যায় খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একবার ওড়নার দিকে তাকিয়ে একবার নিচের দিকে তাকালো। তাকাতে দেরি হলেও চিৎকার দিতে দেরি নেই। ওড়নাটা হাতে নিয়েই কোনো মতে দৌড়ে পালালো সে। ঈশান মুচকি হেসে আবারও খাটে বসে পড়ল। আপন মনে খানিক হেসেই বলে উঠল, আমার মায়াবতী, হ্যাঁ, সে শুধু আমার মায়াবতী। আরো দৌড়ে রান্নাঘরে চলে আসলো। মাথাটা তার ভন ভন করে ঘুরছে। আচ্ছা, ঈশান কি পাগল হয়ে গেছে? সত্যি সত্যি পাগল হয়ে গেল বোধ হয়। আর নয়তো হঠাৎ এমন কেন করলো? আর এমন উদ্ভট কথা? না না না, এই ছেলে নিশ্চিত পাগল হয়ে গেছে। মামা মামিকে বলতে হবে, নয়তো নিশ্চিত উল্টোপাল্টা কিছু করে ফেলবে। 2 সেকেন্ডের মাথায় নিজেই নিজের মাথায় গাঁটটা মারল। মামা মামিকে কিভাবে বলবে? আর কি বা বলবে? লেনার হবু শ্বশুর বাড়ির লোক আজই মেয়েকে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেটও ফাইনাল করে গেছেন। বাকি এই সময়টুকুতে আরো একবারও আর এদিকে আসেনি। নিচের রুমে বসেছিল, ঈশানের সামনেও আর পড়েনি। মনে মনে স্থির করলো, কম করে হলেও আগামী 1 মাসের মধ্যে এই বান্দর ছেলের সামনে পড়া যাবে না, ভুলেও না। উদ্দেশ্য একটাই, ঈশানকে যে কোনো ভাবে যে কোনো উপায়ে অ্যাভয়েড করা। জানি না সেটা কতটুকু সম্ভব বা আদেও সম্ভব হবে কিনা, কিন্তু চেষ্টা যে তাকে করতেই হবে। দেখা যাক কতটুকু সম্ভব হয়। ঘড়িতে রাত 1টা ছুঁই ছুঁই। আর ডাইনিং টেবিল থেকে একটু দূরে সোফার উপর হাঁটু ভাঁজ করে গুটিসুটি মেরে বসে আছে। আপাতত মেজাজ তার আকাশ চুম্বি হয়ে আছে। রাগটা অবশ্য নিজের ওপরই বেশি লাগছে। ঘন্টা 2 হলো মেহমানরা চলে গেছেন। মেহমানরা যাওয়ার পরে আবার সবকিছু নর্মাল করে গোছাতে হয়েছে। অবশ্য সেটা আরুকে করতে হয়নি, বাড়ির কাজের লোকেরা মিলেই করেছে। ঘড়ির কাঁটায় যখন 12টা, তখন তার মাকে খাবার খাওয়ানোর জন্য এসেছিল। প্লেট ভর্তি খাবার দেখেই আরু এক কথাই না করলো, কেননা তার মায়ের হাতে এই মুহূর্তে খেতে হলে প্লেটে একটা দানাও থাকবে না। সো মায়ের হাতে কিছুতেই খাওয়া যাবে না। অনেক জোরাজুরি করেও খাওয়াতে পারলো না। আরুর এক কথা, সে ডাইনিং টেবিলে বসে নিজের হাতেই খাবে। তাই সে গত 1 ঘন্টা যাবৎ সোফায় বসে চিমুচ্ছে। কারণ ডাইনিং আপাতত ফুল। সব গুরুজনেরা মিলে কত জনম জনমের গল্প জুড়ে বসেছে কে জানে। তার উপর ঈশানও এখনো খায়নি, তাই আরুকে ঈশানের সাথে বসেই খেতে হবে। আবার সেই ঈশানের সামনে পড়তে হবে। ভাবলেই গলা শুকিয়ে যায়। তখন যদি মায়ের হাতে খেয়ে নিত, তাহলে এখন ওই রাক্ষসের সাথে খেতে হতো না। মায়ের হাতে খেলে হয়তো কোনো দানা বাদ থাকতো না, কিন্তু এই ছেলের সাথে খেতে বসলে কোনো দানা তো থাকবেই না, উল্টে কতগুলো টর্চার ফ্রিতে পেয়ে যাবে। উদ্দেশ্য কোনো ফাঁক ফোকর পেলে টুপ করে বসে পড়ে ঠুস করে খেয়ে নিয়ে পালানো। কিন্তু ওই যে কপাল, আরুর বিপদে খারাপের জায়গায় ভালো কিছু হবার সম্ভাবনাই নেই। উল্টে তাকে বিপদে ফেলতে সবাই হাসি মুখে এগিয়ে আসবে। মায়ের ডাকে আরুর ভাবনার সুতো ছিঁড়ল। সামনে তাকাতেই দেখলো পুরো ডাইনিং ফাঁকা।
ফাঁকা বললে ভুল হবে, একটা চেয়ারে ঈশান বসে আছে। মা তাকে খাবার বেড়ে দিচ্ছে আর থেকে থেকে আরুকে খাবারের জন্য ডাক দিচ্ছে। আরু আর ৭-৫ না ভেবে ভদ্র মেয়ের মতো গুটিসুটি পায়ে এগিয়ে গেল। ঈশানের দিকে একবার আর চোখে তাকিয়ে মুখে ভেঙচি কাটল। গুনে গুনে 3টে চেয়ার বাদ রেখে বসতে নিলেই বাদ সাধল তার মা। এ কি আরু, তুমি ওখানে কেন বসেছো? এখানে বসো। একজন এ মাথায় আরেকজন ওই মাথায় থাকলে খাবার কিভাবে দেব? এসো এসো। মায়ের কথা শুনে আরু চোখ কুঁচকে তাকালো। আচ্ছা, এটা কি তার মা? মনে তো হচ্ছে না। তার নিজের মা হলে এভাবে কি কেউ তার শত্রুর দিকে তাকে ঠেলে দেয়? ধুর, অবশ্য মাই বা কি করে জানবে এই ইতর ছেলে ঈশান তার মেয়ের 1 নম্বর জন্মশত্রু? আরুকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে মা আবার হাঁক পারলেন। কি হলো মা, তাড়াতাড়ি এসো, কটা বাজে খেয়াল আছে? মায়ের কথায় নড়ে চড়ে উঠল আরু। মুখে একটা শুকনো হাসি দিয়ে মনের সাথে এক প্রকার যুদ্ধ করে ঈশানের পাশে চেয়ারটিতেই বসল। ভয়ে রীতিমতো পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মা আরুকে খাবার বেড়ে দিতে দিতে ঈশানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোর আর কিছু লাগবে? ঈশান কিছু বলতে যাবে, এর মাঝেই তার ডাক পড়ল ভিতর থেকে। ঈশান মিষ্টি হেসে বলল, আপাতত কিছু দরকার নেই মনি, তুমি যাও, আড্ডায় বসো গিয়ে। কিছু দরকার হলে আমি নিয়ে নেব। ঈশানের কথায় যেন বেশ খুশি হয়ে গেলেন আরুর মা। মেয়ের দিকে তাকিয়ে বললেন, আরু মা, ঈশানে কিছু লাগলে তুমি দিয়ে দিও কেমন? কথাটা বলেই চলে গেলেন নাইমা বেগম। আরুর এবার যেন কান্না পেয়ে যাচ্ছে। একে তোই ইতর ছেলে তার পাশে বসেছে, তার উপর তাকে নাকি আবার বেড়ে খাওয়াতে হবে। পারে তো প্লেট উঠিয়ে মাথায় ভাঙে, তবে তা তো কোনো কালেই সম্ভব না। ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে শান্ত ভঙ্গিতে খেতে শুরু করলো। কিন্তু বিপত্তি হলো, খাবার যে গলা দিয়ে নামছে না। বারবার মনে হচ্ছে কেউ আর চোখে তাকে দেখছে। কে দেখছে? এখানে তো ঈশান ছাড়ার কেউ নেই। তাহলে মাথাটা হালকা ঘুরিয়ে আর চোখে একবার তাকে দেখে নিল। কিন্তু ঈশান তো একদমই চুপচাপ শান্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে। এমন ভাবে খাচ্ছে যেন এখানে একমাত্র সে ছাড়ার একটা মশাও নেই। অদ্ভুত তো। এতেও আরো কয়েক দফা বিরক্ত হয়ে গেল। যত সব ঢং। আরো খাবারের প্লেটটা নিয়ে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য হলো ঈশানের থেকে 3-4টে চেয়ার ডিস্টেন্স রেখে বসা। আর যাই হোক, অন্তত এই পেতনির জামাইয়ের সাথে বসে গলা থেকে একটা দানাও নামবে না। সামনের দিকে পা বাড়াতেই হ্যাচকা টানে আবার বসে পড়ল। আচমকা হ্যাচকা টানে ভয় পেয়ে গেল বেচারি। চোখ দুটো বন্ধ করে দিয়ে খানিকক্ষণ চুপ করে বসে আবার পিটপিট করে চোখ খুলে নিল। পাশে তাকাতেই দেখলো ঈশান খাবার রেখে তার দিকেই চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কি প্রবলেম? হ্যাঁ, চুপ করে কোথাও বসতে পারিসনি নাকি? আরো ঢোক গিলে পড়ল। ভাইয়া, আমি আসলে চড়িয়ে সব দাঁত ফেলে দেবো, চুপ করে খা। হ্যাঁ, আমি তো তোর বিয়ে করা বউ লাগি, তাই না? যখন খুশি চড়াবি, যখন খুশি চুমাবি। বেয়াদব ছেলে একটা। কি হলো, এখনো চুপ করে বসে আছিস? আরো কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, খাচ্ছি তো। আরু আর কিছু না বলে খেতে নিল। কিন্তু খাবার অর্ধেক গিয়ে গলায় আটকালো ঈশানের কথায়। ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে পিরিত করছিলি? কথাটা শুনেই বিষম খেলো। কাস্তে কাস্তে ঠোঁট দিয়ে ঠোঁট চেপে আর চোখে তাকালো ঈশানের দিকে। সে নিচের দিকে তাকিয়ে খেয়েই চলেছে। আরো তাড়াতাড়ি করে পানি খেয়ে বার কয়েক ঢোক গিলে আবারও ঈশানের দিকে দৃষ্টিপাত করলো। ঈশান ভাবলেশীন ভাবে আবারও প্রশ্ন ছুড়ল আরুর দিকে। কে ছিল ছেলেটা? আরো শুকনো একটা হাসি দিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি চিনি না। ঈশান ভ্রু কুচকে তাকিয়ে বলল, চিনিস না? তাহলে 1 ঘন্টা যাবত কি ডাক্তারি পেশা নিয়ে গবেষণা করছিলি? আসলে ভাইয়া, ওই হাড়ের ডাক্তার ধুকু ওই ছেলেটা কনাকে পছন্দ করে। কনার সাথে কথা বলতে এসেছিল। ঈশান তাকাতে, সত্যি বলছি। বেশ ভালো কথা। কনাকে পছন্দ করুক বা কনার মাকে, কোনো ছেলের সঙ্গে যেন কথা বলতে না দেখি। এখানে আসছে বান্দরের নাতি।
পরের দিন সকালেই সবাই বাসায় ফিরল। মূলত ঈশানের জন্যই ফিরতে হয়েছে। আজ তাকে ভার্সিটি যেতে হবে, আর পরশু আরুদের নবীন বরণের অনুষ্ঠান। এখনো অনেক কাজ বাকি। বাসায় ফেরাতে আরুরও বেশ সুবিধেই হলো। আজ সারা দিন বাসায় রেস্ট নেবে বলে মনস্থির করলো। গত রাতে যে এক ফোঁটাও ঘুম হয়নি, যার ফলে রাতে ভূতের ভয়টাও যেন চেপে ধরেছিল। অবশেষে বাসায় ফিরতে পেরে শান্তি। ঈশান নিচে রুমে গিয়ে কোনো রকমে চেঞ্জ করেই বের হয়ে গেল, আর আরও টায়ার্ড হয়ে ঢুলতে ঢুলতে রুমে এসে এক লম্বা শাওয়ার নিল। একটা ঢোলা ঢালা টি শার্ট আর একটা প্লাজো পরে ভেজা চুল নিয়েই শুয়ে পড়ল। মনে হচ্ছে কতদিনের ঘুম যেন দেশ ছেড়ে পালিয়েছিল, আজই সবে সবে ফিরল। তাই এই মুহূর্তে সেই শান্তির ঘুম যে ঘুমোতেই হবে। শান্তির ঘুম। এরই মাঝে তার মা একবার তার রুমে এসে একরকম বকাঝকা করে চুলগুলো ভালো করে মুছে দিয়ে গেলেন। যদিও ঘুমের জন্য সে কিছুই টের পায়নি। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে গা শিরশির করে উঠল আরুর, কিন্তু চোখ খুলে তাকানোর বিন্দুমাত্র ইচ্ছে জাগলো না। মানুষটা তার পেটে হাত দিয়ে স্লাইড করছে, সাথে সাথে শরীরটা কেঁপে উঠছে তার। হঠাৎ মনে হলো মানুষটা থেমে গেল। খানিক বাদে গলার কাছে কারোর ঠোঁটের ছোঁয়া পেল। মানুষটার গরম নিঃশ্বাস বারবার আছড়ে পড়ছে। সাথে সাথে ঘুম ভেঙে গেল। ধর পড়িয়ে উঠে বসলো সে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।